অ্যাটিটিউড অফ কেয়ার অ্যান্ড নার্চারেন্স টুয়ার্ডস ট্রি, প্ল্যান্ট, অ্যানিম্যাল। অর্থাৎ গাছ লাগানো, এই ছোট বয়স থেকেই শিশুদের দিয়ে যদি গাছ লাগানো যায়, সেই গাছের যত্ন নেওয়া, সেই গাছকে নিরীক্ষণ করা এবং বড় করে তোলা, এবং সেই গাছ যখন বড় হয়ে ফুল ফল দেবে, তারা অসীম আনন্দ পাবে এই সমস্ত শিশুরা। এবং এই শিশু বয়স থেকেই তাদের মধ্যে যে উদ্ভিদের প্রতি প্রীতি, সেই পরিবেশের প্রতি প্রীতিটা গড়ে উঠবে। এক্ষেত্রে আমাদের যে পরিবেশ রয়েছে, পরিবেশ আমরা তিন রকমের যে পরিবেশ দেখতে পাই, সেখানে হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এবং তার সাথে সাথে নিজেকে নিয়ে যে যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ, অর্থাৎ মি অ্যান্ড মাই ফ্যামিলি। এই সমস্ত পরিবেশের মধ্যে থেকে এসে বিভিন্ন রকমের ধারণা লাভ করে। সোশ্যাল এনভায়রনমেন্টে যে সমস্ত বস্তুগুলি রয়েছে সেগুলি সে জানতে শিখে, চিনতে শেখে, বিভিন্ন উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাণী, এবং যে আমাদের যে জড় জগৎ, জীব জগৎ, জড় জগতের মধ্যে যে সমস্ত রয়েছে আমাদের পৃথিবী, চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, বিভিন্ন রকমের আবহাওয়া ইত্যাদি সম্বন্ধে, অর্থাৎ আমাদের পরিবেশ সম্বন্ধে একটা সম্যক ধারণা লাভ করে থাকে এই খুব শিশু বয়স থেকেই। এবং সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে আমরা, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের। অর্থাৎ এই সময় থেকে যদি সঠিক পরিবেশের সঠিক ধারণা তাদের মধ্যে না গড়ে ওঠে, তারা পরিবেশকে চিনতেও পারবে না, জানতেও পারবে না, এবং পরিবেশ প্রীতি গড়ে উঠবে না। এবং সঠিক পথে ফেসিলিটেট করার দায়িত্ব হচ্ছে আমাদের টিচারদের। আমরা চলে যাচ্ছি রিলেশন টু এডাল্টস। অর্থাৎ লিসেন টু এডাল্টস অ্যান্ড ফলো ইনস্ট্রাকশনস, কোঅপারেট উইথ দেম অ্যাজ এ ফ্রেন্ডশিপ, গাইডেন্স অ্যান্ড ইনফরমেশন। অর্থাৎ বড়দের কথা শোনা, তাদের নির্দেশ মেনে চলা, তাদের সাথে সহযোগিতার মনোভাব গড়ে তোলা, এবং তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ এবং সুসম্পর্ক গড়ে তোলা, এই খুব অল্প বয়স থেকেই। বড়দের সাথে টিচার, শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে সাথেই আমাদের যে সমস্ত প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তাদের সাথেও একটা সুসম্পর্ক গড়ে ওঠে এই শিশু বয়স থেকেই। ডেভেলপিং সেলফ কন্ট্রোল অফ বিহেভিয়ার রেদার দেন কন্ট্রোল বাই অ্যাডাল্টস। অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা। আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা কিরকম না, বড়দের নিয়ন্ত্রণ ছাড়াই, অর্থাৎ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা। কারণ বিভিন্ন সময়ে যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেক্ষেত্রে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেটা আমরা টিচাররা সবাই জানি। তাহলে এই খুব অল্প বয়স থেকেই ওদের মধ্যে সেলফ কন্ট্রোল একটা গড়ে তোলা যায়, তাহলে কারণ এই শিশুরাই ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। তাই খুব এই সমস্ত সু অভ্যাসগুলি খুব শিশু বয়স থেকেই ওদের মধ্যে গড়ে তোলা প্রয়োজন। এবিলিটি টু কোপ উইথ সিচুয়েশন, অর্থাৎ বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া, বা পরিবেশের সাথে নিজেকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে নিজেকে তৈরি রাখা, মানিয়ে নেওয়ার জন্য। আমরা এর পরের যে ডেভেলপমেন্ট এরিয়া, অর্থাৎ ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন ডেভেলপমেন্ট, অর্থাৎ সৃষ্টিশীল এবং নান্দনিকতার যে বিকাশ, খুব শিশু বয়স থেকেই শিশুর মধ্যে এই বিকাশ সাধিত হয়। এখানে আমরা চারটে পর্যায়ে ভাগ করেছি: ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভ মুভমেন্ট, ক্রিয়েটিভ থিঙ্কিং এবং অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন। ক্রিয়েটিভ আর্ট অর্থাৎ সৃজনশীল কলার বিকাশ। আমাদের যেহেতু প্রি প্রাইমারি, এখানে এই ক্রিয়েটিভ আর্টের বেশি বেশি করে ব্যবহার আমরা করে থাকি। এখানে কিরকম অ্যাক্টিভিটি আমরা করি, যে ড্রয়িং, স্কেচিং অ্যান্ড কালারিং, এর আগে আমি পূর্বে উল্লেখ করেছি, ছবি আঁকা, ছবি স্কেচ করা এবং তাতে রং করা। পেন্টিং, বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা। ফিঙ্গার প্রিন্টিং, এটাও বলেছি, বিভিন্ন আঙ্গুলেতে কালি লাগিয়ে সেই আঙ্গুলকে পেপারের উপরে রেখে তার ছাপ তুলে বিভিন্ন রকম আকার আকৃতি দেওয়া যায়, এবং বিভিন্ন রকম সুন্দর সুন্দর ছবি সেটা শিশুরা খুব সহজেই আঁকতে পারে এবং খুব আনন্দ অনুভব করে তারা। কোলাজ মেকিং, অর্থাৎ টিয়ারিং, কাটিং, পেস্টিং, অর্থাৎ কাগজকে ছিঁড়ে, কেটে এবং চিটিয়ে বিভিন্ন রকম কোলাজ তৈরি করা যায়। খুব আকর্ষণীয় এটা একটা পদ্ধতি, এবং আমরা এটা করেও থাকি। এই অ্যাক্টিভিটিটা শুধু শিশু মনে যে সৃষ্টিশীলতার বিকাশ ঘটে তা নয়, তার সাথে সাথে শিশুর যে সমস্ত সূক্ষ্ম পেশির বিকাশ, সেই বিকাশ সাধিত হয়, এবং একটা ক্রিয়েটিভ মনোভাব খুব ছোট থেকেই গড়ে ওঠে। এমন এমন জিনিস ওরা তৈরি করে যেটা দেখে আমরা অবাক হয়ে যাই। ক্লে মডেলিং, এটা আমাদের খুবই একটা আনন্দদায়ক পদ্ধতি। মাটি নিয়ে সেই মাটিকে তাল পাকিয়ে, দোলা পাকিয়ে বিভিন্ন রকম আকার আকৃতি দেয় শিশুরা। এমন এমন আকৃতি দেয় যেটা কিনা বোধগম্য শিশুর কাছেই। আমরা যদি সেই শিশুর তৈরি করা মাটির জিনিসটি যদি বর্ণনা করতে বলি, শিশু কিন্তু সুন্দরভাবে সেটা বলে থাকে। যেমন একটা মাটি দিয়ে, ওরা তো সঠিক রূপ দিতে পারে না, আমরা টিচাররা সহযোগিতা করি, তবু শিশু মনে যে সমস্ত পুতুল বা হয়তো একটা
আকৃতি দিয়েছে সেটা হয়তো কিছুটা কুকুরের মতো হয়েছে বা হয়নি, কিন্তু তার কাছে বা শিশুটির কাছে সেটাই কুকুর, এবং সে যখন তার বর্ণনা দেবে তখন সমস্ত ক্লাস শুনবে এবং শিশুর যে মাটির মডেল তৈরির প্রতি যে আগ্রহ, সেই আগ্রহে বিকাশ ঘটবে। পেপার ফোল্ডিং এটা খুব সহজ। বিভিন্ন রকম নিউজ পেপার বা বিভিন্ন রকম কাগজকে বিভিন্ন রকম ভাবে ভাঁজ করে আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করে থাকি। বাচ্চাদের মধ্যে সব থেকে আকর্ষণীয় হচ্ছে কাগজের নৌকা বানানো, কাগজের চেয়ার বানানো, কাগজের বিভিন্ন রকম ফুল বানানো ইত্যাদি। কিন্তু আমরা যেহেতু এখানে পেপার ফোল্ডিং এর কথা বলেছি, পেপার ফোল্ডিংটার দিকে আমরা নজর দেবো, কাটিং এর দিকে আমরা কিন্তু নজর দেবো না। পেপার ফোল্ডিং করে বিভিন্ন রকম পোশাক, নৌকো এবং বিভিন্ন রকম আকার আকৃতি জিওমেট্রিক শেপ ওরা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারে। অবশ্যই অবশ্যই আমাদের টিচারদের কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। ক্রিয়েটিভ মুভমেন্ট অর্থাৎ একটা সৃষ্টিশীল যে বিকাশ, সেখানেতে আমাদের যে সৃষ্টিশীল অঙ্গ সঞ্চালনার যে বিকাশ, সেখানে অ্যাকশন, রাইমস অ্যান্ড ফিঙ্গার প্লে, বিভিন্ন রকম ছোড়াকে অভিনয় করে দেখানো, ফিঙ্গার প্লে এবং আঙ্গুলের সাহায্যে দেখানো, ফিঙ্গার পাপেট দিয়ে দেখানো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শিশুর মধ্যে এই বিকাশ সাধিত হয়। রিদমিক মুভমেন্ট উইথ ড্রাম বিট, বাদ্যযন্ত্র সহকারে তাদের শরীরে যে অঙ্গ সঞ্চালনা, বা উইদাউট ড্রাম বিট, বিভিন্ন রকম বাদ্য যন্ত্রের সহযোগিতা ছাড়াই আমরা যে সমস্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করে থাকি, বিভিন্ন রকম যে মুভমেন্ট গুলো করায়, ছন্দবদ্ধ যে মুভমেন্ট একসাথে যখন ওরা করে, এর ফলে একটা ছন্দবদ্ধতা আছে। অবশ্যই বাদ্যযন্ত্র থাকলে খুবই ভালো হয়, কারণ ছন্দটারও অনুভূতি ওদের মধ্যে আনা প্রয়োজন। ক্রিয়েটিভ ড্রামা অর্থাৎ বিভিন্ন রকম যে অভিনয়, কোনো ঘটনা বা কোনো গল্প বা কোনো দৃশ্যের যখন আমরা না অভিনয় করে উপস্থাপন করি, সেটাই ক্রিয়েটিভ ড্রামার পর্যায়ে পড়ছে। শিশুটি তার নিজের মতো করে অভিনয় করবে এবং অভিনয় করে সে একটা ভাবমূল এবং একটা সে যে গল্পের যে বিষয়বস্তু সেটা ফুটিয়ে তুলবে, এবং পরবর্তী পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হবে সে কি অভিনয় করলো, এবং এই অভিনয়ের মধ্যে সেই এই যে এই ক্যারেক্টারটি বা চরিত্রটি সে অভিনয় করলো, এটা তার কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে কেন ভালো লেগেছে, এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে দিয়ে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে করানো যেতে পারে। এবং আমরা মাইমিং এর কাজ করে থাকি, অর্থাৎ বিভিন্ন রকম মূকাভিনয়, কথা না বলে বিভিন্ন রকম শরীরের অঙ্গ সঞ্চালনার মধ্য দিয়ে একটা কোনো দৃশ্যকে বা একটা কোনো প্রাণীকে বা একটা কোনো ঘটনাকে যদি আমরা উপস্থাপন করাতে পারি বাচ্চাদের দিয়ে, তাহলে কিন্তু শারীরিক বিকাশ খুব সুন্দরভাবে ঘটবে। এবার যে ক্রিয়েটিভ থিঙ্কিং, সৃজনশীল চিন্তা শক্তির বিকাশ, খুব ছোট থেকেই শিশুরা হয় খুব ভাবুক টাইপের, এবং তারা মনে মনে অনেক রকম চিন্তা ভাবনা করতে পারে। সেই চিন্তা ভাবনা যদি বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারি আমাদের শ্রেণীকক্ষে অর্থাৎ প্রাথমিক শ্রেণীতে, তাহলেই আমরা এই বিকাশ সহজেই ঘটাতে পারবো। এখানে ফ্রি প্লে, প্লে, কনস্ট্রাকটিভ প্লে, বিভিন্ন রকম ওদের নতুন নতুন যে অভিনয়ের দক্ষতা এবং বিভিন্ন রকম ভাবে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বিভিন্ন ঘটনাকে যে তুলে ধরা, এবং বিভিন্ন রকম ওপেন এন্ডেড কোশ্চেন হুইচ ডু নট হ্যাভ এ সিঙ্গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বিভিন্ন রকম মুক্ত মনের প্রশ্ন যেখানে একাধিক সঠিক উত্তর রয়েছে, যার কিনা একটাই সঠিক উত্তর নয়, সেই রকম প্রশ্নের উপস্থাপনা করা এবং শিশুদের মধ্য থেকে উত্তর নেওয়ার চেষ্টা করা, যেটা কিনা অনেক উত্তর হবে কিন্তু প্রত্যেকটাই সঠিক। কেউ কেউ মাইক মিউট আনমিউট করেছেন, দয়া করে একটু মিউট করুন, গোলমালের সৃষ্টি হচ্ছে, দয়া করে মাইক মিউট করুন। ক্রিয়েটিং এ স্টোরি, ম্যাম প্লিজ মিউট করুন। ক্রিয়েটিং এ স্টোরি উইথ দ্য চিলড্রেন, একটি শিশুদের সাথে বলার ক্ষেত্রে স্যার উনি কি শুনতে পাচ্ছেন না, না শুনেও শুনছেন না? হ্যালো, হ্যাঁ, আমার কথা কি এই মাত্র শোনা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার, আপনি ক্রিয়েটিং এ স্টোরি কন্টিনিউ করুন। উইথ দ্য চিলড্রেন। আচ্ছা, ক্রিয়েটিং এ স্টোরি উইথ দ্য চিলড্রেন অর্থাৎ আমরা তো এর আগে শুনেছি গল্প বলা, বিভিন্ন রকম ছাত্রছাত্রীদের দিয়ে গল্প বলানো, এবং সেই গল্প শুনে আরেকজন বলবে, টিচার নিজে গল্প পাঠ করবেন বা গল্প বলবেন। কিন্তু এক্ষেত্রে একটু অ্যাক্টিভিটিটা অন্যরকম, শিশুদের দিয়ে গল্প বানানো, শিশুদের সাথে গল্প তৈরি করা, সেই গল্প কিন্তু অন্যরকম ধরনের একটা মাত্রা পায়। প্রত্যেকটা শিশুকে দিয়ে একটা করে বাক্য বলিয়ে যে এর পরের ঘটনা কি হতে পারে তার অনুমান ভিত্তিক সে একটা বাক্য বলবে, এবং সেই বাক্যগুলি পরপর জুড়ে একটা নতুন গল্প তৈরি হবে। সেই গল্পের কোনো নির্দিষ্ট মোটিভ
নাও থাকতে পারে, কিন্তু শিশুদের কাছে সেটাই খুবই গর্বের এবং আবেগের একটা জিনিস যে তারা একটা নতুন গল্প বানালো, যেটা কিনা স্যার এবং ম্যামের সহযোগিতা এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী সেখানে পার্টিসিপেট করলো। ক্রিয়েটিং রাইমস উইথ দ্য চিলড্রেন, শিশুরা মিলমিশ যে শব্দ, অন্তমিলযুক্ত শব্দগুলোর সাহায্যে যে ছোড়া বানানো যায়, শিক্ষক শিক্ষিকা প্রথমে দেখিয়ে দেবেন এবং ওরা ওদের মতো করে তার সাথে মিলমিশ যুক্ত শব্দের অর্থাৎ ছন্দযুক্ত শব্দ ব্যবহার করে, বাক্য ব্যবহার করে একটা ছোড়া তৈরি করা। এটা খুবই সুন্দর একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি আমরা করিয়ে থাকি এবং করাতেও হবে। আমরা চলে যাচ্ছি পরের অংশে, কগনিটিভ অর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, শিশুর বৌদ্ধিক বা বুদ্ধিমত্তার যে বিকাশ। এখানে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে, বেসিক কগনিটিভ স্কিল এবং বেসিক কনসেপ্ট। বেসিক কগনিটিভ স্কিল মৌলিক अरे देख के বৌদ্ধিক नहीं होगा, ধারণা, বৌদ্ধিক प्रैक्टिकल कर पाबो। বিকাশ এবং মৌলিক ধারণার বিকাশ। আমরা প্রথমেই বেসিক কগনিটিভ স্কিল গুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে বিভিন্ন রকম যে সেন্সরি ডেভেলপমেন্ট গুলো আছে, অর্থাৎ যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, অর্থাৎ সেক্ষেত্রে সিং, হিয়ারিং, টাচ, স্মেল, টেস্ট, অর্থাৎ ভালোভাবে এবং সঠিকভাবে দেখা, সঠিকভাবে শোনা, স্পর্শ করা, গন্ধ নেওয়া এবং স্বাদ অনুভব করা। সঠিকভাবে যদি এই এই পাঁচটা ইন্দ্রিয় তাদের কাজ করে এবং এই পাঁচটা অ্যাক্টিভিটিকে তারা যদি সঠিকভাবে করতে পারছে কিনা, আমরা শিক্ষকরা সহজেই বুঝতে পারি যে সঠিকভাবে দেখতে পারছে কিনা, সঠিকভাবে শুনতে পারছে কিনা এবং স্পর্শের সাহায্যে সে সরি বুঝতে পারছে স্যার, কিনা যেটা সমতল কিনা। হ্যাঁ বলুন। সঠিকভাবে সে দেখতে পাচ্ছে কিনা, সঠিকভাবে শুনতে পারছে কিনা, বিভিন্ন রকম শব্দ, হ্যালো স্যার, বিভিন্ন সরি রকম স্যার চাপ দেওয়ার জন্য। স্যার স্যার একটু শুনে। সঠিক শব্দে সে বোধ করতে পারছে কিনা, বিভিন্ন রকম পশু পাখির আওয়াজ থেকে শুরু করে এবং সেইটা অনুযায়ী সে সেটা বুঝতে পেরে বলতে পারছে কিনা সেটা দেখা, এবং স্পর্শ সাহায্যে সে ঠান্ডা গরমের অনুভূতি, মসৃণ সমতল উঁচু নিচু জায়গার সম্বন্ধে বুঝতে পারছে কিনা, সঠিক গন্ধ সে অনুভব করতে পারছে কিনা, ভালো গন্ধ, খারাপ গন্ধ, মিষ্টি গন্ধ ইত্যাদি, এবং ধূপের গন্ধ যে ভালো লাগে, ফুলের গন্ধ যে ভালো লাগে, পচা এবং দুর্গন্ধযুক্ত জিনিসের গন্ধ যে তাদের কাছে খারাপ লাগে, এই ছোট অল্প বয়স থেকেই তাদের মধ্যে এই বোধটা গড়ে ওঠে। এবং কোন জিনিসের স্বাদ কিরকম, স্বাদের মধ্যে বিভিন্ন রকম যে স্বাদ রয়েছে, ঝাল, তেতো, মিষ্টি, অম্ল বা টক জাতীয়, এগুলো কিন্তু খুব ছোট বয়স থেকে ওদের মধ্যে গড়ে ওঠে। এবং এই স্বাদ সম্পর্কিত বিভিন্ন রকম বস্তুর যখন অবতারণা আমরা করি, বিভিন্ন রকম ছবির মাধ্যমে, বিভিন্ন রকম বস্তু বা টিএলএম এর মাধ্যমে ওরা ওই স্বাদ কিন্তু বলতে পারে। মেমোরি অ্যান্ড অবজারভেশন, কোনো কিছুকে দেখা এবং পর্যবেক্ষণ করা এবং সেটাকে স্মৃতিতে ধরে রাখা এবং পরবর্তী পর্যায়ে সেটা বলতে পারা, সেটা হতে পারে কোনো ঘটনা, কোনো গল্প এবং কোনো রকম টিএলএম এর ব্যবহার বা শ্রেণী পরিচালনার ক্ষেত্রে আপনি যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো করেছেন সেগুলো শিশু উপযোগী কতটা আছে এবং তারা কতটা মনে রাখতে পারছে, সেগুলোকে তাদেরকে বলতে বললেই তারা কিন্তু সঠিকভাবে সেগুলো করতে পারছে কিনা সেটা থেকে আমরা বুঝতে পারি। বিভিন্ন রকম ক্লাসিফিকেশন, বর্ণ, গন্ধ, তাদের আকার আকৃতি ইত্যাদি অনুযায়ী শ্রেণীবিভাগ করতে পারছে কিনা, বা পরিবেশের মধ্যে যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে সে ক্লাসিফিকেশন করতে পারছে কিনা, সেটাও কিন্তু আমরা এই বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে দেখতে পারি। সিকোয়েন্সিয়াল থিঙ্কিং, অর্থাৎ ক্রমানুসারে চিন্তা, অর্থাৎ হায়ার অর্ডার থিঙ্কিং, পরপর যে ঘটনা, যে ঘটনাগুলো কিভাবে ঘটছে সেগুলো শিশুরা বলতে পারছে কিনা তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি, এবং তার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমাদের করাতে হবে। আমরা চলে যাচ্ছি বেসিক কনসেপ্ট, বিভিন্ন রকমের যে মৌলিক যে ধারণা, এই মৌলিক ধারণাগুলির মধ্যে কনসেপ্ট অফ কালার, কনসেপ্ট অফ শেপ, প্রিম্যাক্স কনসেপ্ট, এনভায়রনমেন্টাল কনসেপ্ট। এক্ষেত্রে কনসেপ্ট অফ কালারের ক্ষেত্রে যে সঠিক এই ছোট বয়স থেকে সঠিক রং সে চিনতে পারছে কিনা, বিশেষ করে যে মৌলিক বর্ণগুলি রয়েছে সেই মৌলিক বর্ণগুলি, অর্থাৎ লাল, নীল এবং হলুদ, অর্থাৎ রেড, ব্লু এবং ইয়েলো, এই যে তিনটি প্রাথমিক বর্ণ, এই তিনটি প্রাথমিক বর্ণ মিশিয়ে বিভিন্ন সেকেন্ডারি কালার যে তৈরি করা, সেগুলো ওরা করতে পারছে কিনা সেটা আমাদের হাতে কলমে দেখিয়ে দিতে হবে। এই বিভিন্ন তিনটি বর্ণকে বিভিন্ন ভাগে মিশিয়ে বিভিন্ন সেকেন্ডারি কালার তৈরি করা, এবং সেকেন্ডারি কালারের সাথে আবার প্রাইমারি কালারকে মিশিয়ে বিভিন্ন রকম টার্সিয়ারি কালার আমরা তৈরি করতে পারি। সেটা খুব একটা মজার অ্যাক্টিভিটি। ওরা বিভিন্ন রকম ভাবে রংকে মেশাবে এবং মিশিয়ে নতুন নতুন রং তৈরি করবে, এবং তৈরি করার পর তারা বলবে যে কোনটার সাথে কোনটা মিশিয়ে কি রং পেয়েছে। এবং আমরা এর সাথে সাথে বিভিন্ন রকম ছবি দেখিয়ে, বিভিন্ন রকম বাস্তব উপকরণ দেখিয়ে আমরা বলতে বলবো যে এইটার রং কি, অর্থাৎ সে সঠিক রং
চিনতে পেরেছে কিনা, অর্থাৎ সবুজকে সে কখনো নীল বলে ফেলছে কিনা, বা নীলকে লাল বলে ফেলছে কিনা, বা লালকে হলুদ বলে ফেলছে কিনা, সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এবং সঠিক বস্তু যে সঠিক রঙের হয়, সেই রঙের ধারণা তাদের মধ্যে প্রকৃতই গড়ে উঠেছে কিনা। আমাদের যে বিভিন্ন রকম ফুলের যে রং থেকে আরম্ভ করে মাথার চুল থেকে আরম্ভ করে, অর্থাৎ সেগুলো সঠিকভাবে তারা ব্যাখ্যা করে বলতে পারছে কিনা। এবং যে ফ্রি যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো রয়েছে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, তারা ছবি এঁকে যখন কালারিং করছে সেখানে চুলের রং কালো করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এর মধ্য দিয়ে আমরা তাদের মধ্যে যে রঙের যে ধারণা, সেই ধারণা আমরা বিকাশ সাধিত করব। কনসেপ্ট অফ শেপ, বিভিন্ন রকম আকার আকৃতির ধারণা, অর্থাৎ এখানে 3D শেপ। আমাদের বাস্তব জগতে অধিকাংশ 3D বস্তু, ত্রিমাত্রিক বস্তু, এবং সেইগুলোকে ব্যবহার করে 2D শেপ অর্থাৎ দ্বিমাত্রিক যে চিত্র তৈরি করা। যেমন ধরুন একটা কৌটোর ঢাকনা বা কৌটোকে পেপারের উপরে বসিয়ে তার ধারে ধারে যদি পেন্সিল দিয়ে আমরা দাগ টানি, দেখা যাবে সেটা তুলে নেওয়ার পর একটা গোলাকার অর্থাৎ বৃত্তাকার চিত্র তৈরি হচ্ছে। সেরকম বিভিন্ন রকম ফেলে দেওয়া খাপ, ওষুধের খাপ, বিভিন্ন রকম জ্যামিতিক চিত্র, বই বা ছোটখাটো উপকরণ দিয়ে তাকে পেপারের উপরে রেখে পেন্সিল দিয়ে দাগ টানলে যে তিনকোনা আকার বা ত্রিভুজ আকার শেপ হচ্ছে, যে আটকোনা আকার বা চতুর্ভুজ আকার শেপ হচ্ছে, বিভিন্ন রকম শেপ ওরা আনন্দ সহকারে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তারা যে আকার আকৃতির ধারণা তারা বুঝতে পারবে। এরপরে যে আমরা প্রি ম্যাথ কনসেপ্ট, অর্থাৎ প্রাক গণিতের ধারণা। প্রাক গণিতের ধারণার ক্ষেত্রে অবশ্যই যে কাউন্টিং, বিভিন্ন বস্তু দিয়ে যে গোনা, অন্তত 1 থেকে 9 পর্যন্ত গোনা, এবং তার সাথে সাথে যে প্রাক গণিতের বিশেষ যে ধারণা, যেগুলো ছোট বয়স থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে, যেমন ছোট বড়। বাচ্চাটি যেমন যখন বড় যখন জিনিস নিতে বলা হয়, সে বড় জিনিসটাই পছন্দ করে, অর্থাৎ খুব ছোট বয়স থেকে তাদের মধ্যে বিভিন্ন আকারের যে ধারণা, ছোট বড়, লম্বা খাটো, সরু মোটা, ভারী হালকা, এবং ভিতরে বাইরে, উপরে নিচে, কাছে দূরে, এই রকম যে সমস্ত প্রাকগণিতের ধারণাগুলো সঠিকভাবে তার মধ্যে বিকাশ ঘটছে কিনা বিভিন্ন রকম হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, বড় ছবি, ছোট ছবি, ভারী জিনিস, হালকা জিনিস দেখিয়ে অনুভব করে, এবং পরবর্তী পর্যায়ে ছবি দেখিয়ে, যেমন একটা হাতির ছবি এবং তার পাশে একটা খরগোশের ছবি, তার আগে কিন্তু আমরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং হাতে নিয়ে তারা অনুভব করেছে যে কোনটা ছোট কোনটা বড়। একটা বই এবং একটা চক, বইটা যে ভারী, চকটা যে হালকা, এবং তার পরবর্তী পর্যায়ে শুধুমাত্র হাতে কলমে না করে ছবি দেখে বলতে পারা যে কোনটা ভারী কোনটা হালকা। এরকম ভাবে বিভিন্ন রকম প্রাকগাণিতিক ধারণা ওদের মধ্যে আনতে হবে। এনভায়রনমেন্টাল কনসেপ্ট এর আগেই আমি আলোচনা করেছি, তবু আরেকবার বলে দিই। আমাদের পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা, আমি এবং আমার পরিবার, তার সাথে সোশ্যাল এনভায়রনমেন্ট, সামাজিক পরিবেশ, এবং আমার সাথে যে সমস্ত জীব জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং জড় জগৎ রয়েছে, সেই সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। আকাশ, মাটি, বায়ু, জল, সূর্য, চাঁদ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে আমাদের পরিবেশের যে সমস্ত উপাদানগুলি সে দেখে, সে নিজের কাছে, নিজের বাড়িতে দেখেছে, ক্লাসরুমে দেখেছে, বিদ্যালয়ে দেখেছে, গ্রামে দেখেছে, এবং বিভিন্ন দিকে তাকালেই দেখতে পায়, সেই সম্বন্ধে ধারণা খুব ছোট বয়স থেকে দিতে হবে। এরপরে আসছে আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভাষার বিকাশ। ভাষার বিকাশের ক্ষেত্রে শিশুর লিসেনিং স্কিল, ভোকাবুলারি, ওরাল এক্সপ্রেশন, রিডিং রেডিনেস এবং রাইটিং রেডিনেস। এখানে শিশুর লিসেনিং স্কিল, অর্থাৎ বেশি বেশি করে শিশুকে যে শোনা, ক্লাসরুমেতে বিভিন্ন রকম গল্প বলা, বিভিন্ন রকম নির্দেশ দেওয়া, বিভিন্ন রকম যে ক্লাসরুম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে শিশুর শ্রবণ দক্ষতা বৃদ্ধি পায়, এবং শুনে সঠিকভাবে সেই সমস্ত কম্প্রিহেনশন, শুনে তার সঠিক কম্প্রিহেনশন হচ্ছে কিনা সেটা দেখা, হয়তো বোধগম্য হচ্ছে কিনা। পরবর্তীকালে সে যখন ওরাল এক্সপ্রেশনে যাবে, অর্থাৎ মৌখিক যে বিকাশ, অর্থাৎ সে স্পিকিং, অর্থাৎ লিসেনিং স্কিল থেকে স্পিকিং স্কিলে যখন যাবে, অর্থাৎ সেই শব্দকে সে সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা এবং ভার্বালি সেটা এক্সপ্রেস করতে পারছে কিনা, সঠিক উচ্চারণ সহযোগে, সঠিক পদ্ধতিতে, এটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, ছড়া, গান, অভিনয়, বিভিন্ন রকম গল্প ইত্যাদির মধ্য দিয়ে লিসেনিং এবং স্পিকিং স্কিলটা তার মধ্য দিয়ে বৃদ্ধি ঘটানো যায়। এর সাথে যেটা রয়েছে ভোকাবুলারি, শিশু শব্দ জগৎ। শিশু অবশ্যই অবশ্যই তার শব্দ জগৎকে, অর্থাৎ শব্দ ভান্ডারকে বৃদ্ধি করে। নিত্য নৈমিত্তিক বৃদ্ধি ঘটে যাচ্ছে, শুধু আমার ক্লাসরুমেই নয়, ক্লাসরুমের বাইরেও বৃদ্ধি ঘটে এই শব্দ জগতের। সেক্ষেত্রে শিশুটি প্রথমেই সে এবং তার পরিবার, অর্থাৎ তার শরীরের বিভিন্ন অংশ এবং তার পরিবারে যারা রয়েছে, যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছে ইত্যাদি করে, আমাদের পরিবেশ, আমাদের বিদ্যালয় পরিবেশ থেকে শুরু করে, এবং তাদের সাথে বিভিন্ন রকম মাইন্ড ম্যাপিং, অর্থাৎ সেখানে একটি শব্দ বলে দেওয়ার সাথে সাথে তার অ্যাসোসিয়েটেড যে সমস্ত শব্দগুলো শিশুরা অনর্গল ভাবে বলে, এবং সেটা শুনে এবং মনে রাখার ক্ষেত্রে এইভাবে শিশুর শব্দ ভান্ডার বিকশিত হয়, এবং আমরা বিকাশ অর্জন করে থাকি বিভিন্ন রকম হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে। রিডিং রেডিনেস, অর্থাৎ পঠন প্রস্তুতি এবং
রাইটিং রেডিনেস অর্থাৎ লিখন প্রস্তুতি। পঠন প্রস্তুতির ক্ষেত্রে শিশু অবশ্যই যেহেতু প্রি প্রাইমারিতে পড়ে, সেক্ষেত্রে তার আক্ষরিক জ্ঞান গড়ে ওঠেনি। আমরা আস্তে আস্তে আক্ষরিক জ্ঞানের দিকে যাব, কিন্তু তার আগে একটা প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট অর্থাৎ ছাপা অক্ষরের জগৎ, তাকে তার হাতে বই দেওয়া, বইকে সঠিকভাবে ধরতে পারছে কিনা, কাভার পেজ সম্বন্ধে জ্ঞান এবং বইয়ের ভিতরের পাতা সোজা দিকে ধরতে পারছে কিনা, এবং টিচার যখন পড়ছে বা পাঠ করছে বাম দিক থেকে ডান দিকে যে আঙ্গুল বুলিয়ে দেখানো, বাম দিক থেকে ডান দিকে পড়তে হয়, এবং প্রথম লেটারটার সাথে সংশ্লিষ্ট যে শব্দ, সেই শব্দের দিশায়ন এবং তার সাথে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং টিএলএম এর সাথে সেই শব্দকে অনুভব করা, কোনো পাখির ছবিকে দেখানো, পাখি এবং তার বার্ডের যে প্রথম অক্ষর বি সেইটা দিয়ে অনুভব করা, অর্থাৎ প্রি রিডিং যে সমস্ত অ্যাক্টিভিটি গুলি রয়েছে সেই অ্যাক্টিভিটি গুলির দিকে নিয়ে যাওয়া, ছবির মাধ্যমে কথোপকথন, চেনা অচেনার সঙ্গে পরিচিতি এবং জ্ঞান, গল্প, ছোড়া, গান, শোনা, বলা, এবং বিভিন্ন কথা বলার সময় বিভিন্ন রকমের ধ্বনি চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, শোনা গল্প ঘটনাকে পুনরায় বলা, শিশু শব্দ ভান্ডার বৃদ্ধি, বইয়ের সঙ্গে পরিচিতি, বিশেষ করে গল্পের বই, বিশেষ করে শুধু শুধু যেখানে শুধু কোনো লেখা ছাড়াই ছবির বই, বিভিন্ন রকম কমিক্সের বই ইত্যাদি, শিশুদের ভালোবাসা অর্থাৎ খুব ছোট বয়স থেকে বইয়ের প্রীতি, যে একটা ভালোবাসা এবং প্রীতি এবং সুসম্পর্ক গড়ে তোলা যায় এই অল্প বয়স থেকে। বইয়ের পাতা সঠিকভাবে উল্টানো, গল্পের ছবি এবং গল্পের যে ঘটনা ক্রম অনুযায়ী সাজানো ইত্যাদি রিডিং রেডিনেসের মধ্যে রাখা যেতে পারে। রাইটিং রেডিনেসের মধ্যে বিভিন্ন রকম আঁকিবুকি কাটা, দেওয়ালে আঁকিবুকি কাটা, এবং আমরা প্রি প্রাইমারি ক্লাসরুমের দেওয়ালটাকে এইভাবে করতে পারি, জানালার যে নিচের অংশ অর্থাৎ মেঝের থেকে প্রায় 2.5 ফুট যদি ব্ল্যাকবোর্ড আকারে তৈরি করে দিতে পারি, সেখানে শিশুরা আঁকিবুকি কাটবে, এবং স্যান্ড রাইটিং অর্থাৎ পাত্রেতে বালি রেখে তাতে আঙ্গুলের দিয়ে আঁকিবুকি কাটা, এবং বিভিন্ন খাতাতে বিভিন্ন রকম ভাবে পেন্সিল দিয়ে বিভিন্ন রকম ড্রয়িং এর মধ্য দিয়ে তাদের যে অর্থাৎ ভবিষ্যতে যে লিখনের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া, অর্থাৎ ছবির সঙ্গে বর্ণকে মেলানো, ছবির সঙ্গে বিভিন্ন লোগোকে মেলানো, ছবি আঁকা এবং নকশার আদলে কোনো বিন্দুকে যোগ করা, ডট গুলোকে যোগ করার মধ্যে সোজা বাঁকা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আঁকতে পারা, কারণ এই আঁকাগুলো দিয়ে পরবর্তী পর্যায়ে সেই লেটার রাইটিং এর দিকে আমরা নিয়ে যাব। বিভিন্ন বস্তুকে 3 আঙ্গুলের সাহায্যে পৃথকীকরণ করতে পারছে কিনা, এবং বিভিন্ন বস্তুকে টুইজার দিয়ে ওঠানো সরানোর কাজ, খড়ি মাটি বা তিলক মাটির ব্যবহার করে তার আলপনা দেওয়া, বা মাটির জলে আঙুল ডুবিয়ে সেটার সাহায্যে বিভিন্ন রকম ছবি আঁকা, চক দিয়ে মেঝেতে ছবি নকশা বানানো, বাগাডুলি খেলতে পারা ইত্যাদির মধ্য দিয়ে আমরা রাইটিং রেডিনেসের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি। তো আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা শুধু একটি আলোচনাই করব আপনাদের কাছে, যে ভাবমূল নিয়ে আমাদের প্রি প্রাইমারি কারিকুলাম গঠিত হয়েছে। স্যার আগেই বলেছেন 10টা থিমস বা 10টা ভাবমূলের উপরে দাঁড়িয়ে আছে আমাদের প্রি প্রাইমারি কারিকুলাম। প্রথমে আছে হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্য এবং সুস্থতা, মি অ্যান্ড মাই ফ্যামিলি, আমি এবং আমার পরিবার, মাই এনভায়রনমেন্ট আমার পরিবেশ, প্ল্যান্টস বিভিন্ন রকম উদ্ভিদ জগৎ, ফ্লাওয়ার, ফ্রুট, ভেজিটেবল ফুল, ফল এবং সবজি, টেরিস্টোরিয়াল অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস, ডাঙার পশু পাখি বা স্থলভাগের পশু পাখি, অ্যাকোয়াটিক অ্যানিম্যালস জলের পশু পাখি, ভেহিক্যালস অর্থাৎ যানবাহন, কমিউনিটি হেল্পার অর্থাৎ সমাজ সহায়ক, ডাইভার্সিটি অফ লাইফ জীবনের বিভিন্ন রকম বৈচিত্র্য। এই 10টা থিমের উপরে প্রাইমারি কারিকুলাম গড়ে উঠেছে। তো আমাদের যেহেতু শিশুর এই যে 5 বছর বয়সী শিশু যে প্রাথমিক শ্রেণীতে ভর্তি হয়েছে, এদের শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ খুব দ্রুত ঘটে থাকে, অর্থাৎ এই সময় হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যদি সেই সমস্ত এই যে ডোমেন এবং ডেভেলপমেন্ট এরিয়াগুলি বললাম, যদি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা বিকাশ সাধন করতে পারি, কারণ এই শিশুটি ভবিষ্যতের আমাদের নাগরিক, ভবিষ্যতে নাগরিক গড়ে উঠবে এবং সমাজকে তথা দেশকে পরিচালনা করবে। আমরা শিক্ষক শিক্ষিকারা খুব যত্ন সহকারে এই কাজ করেও থাকি এবং ভবিষ্যতেও করব, এই প্রতিজ্ঞা রেখে আমি আমার যে ছোট্ট আলোচনা তা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। একটি শিশু কথা বলে, সেই ডায়ালেক্টটাকে পাল্টানোর জন্য সুস্পষ্ট উচ্চারণ এবং ধ্বনিগত পার্থক্য এবং সুস্পষ্ট উচ্চারণে মার্জিত শব্দ ব্যবহার, এগুলো শিক্ষককে করতে হবে।
কিভাবে শিক্ষক সেটা করবেন না, যখন শিক্ষক কোনো শব্দ ব্যবহার করবেন সেই শব্দে বিভিন্ন ধরনের ধ্বনিগত পার্থক্য শিশুকে বোঝাতে হবে। বিশেষত বিশেষ বিশেষ বর্ণের ধ্বনিগত পার্থক্য স্পষ্ট উচ্চারণ শিক্ষককে করতেই হবে। এক্ষেত্রে র এর উচ্চারণ, ল এর উচ্চারণ এবং 3 ধরনের স এর উচ্চারণ সম্পর্কে শিক্ষককে সচেতন হতে হবে এবং শিক্ষক সেই ধরনের ব্যবহার করবেন শব্দগুলো। এইভাবেই প্রতিনিয়ত এই অভ্যাসের ফলে শিক্ষার্থী বা শিশু একটি ভালো ভাষা শিখতে পারবে। একটি ভালো ভাষা শেখার প্রধান শর্ত হলো দুটো, একটা হচ্ছে শোনা বা লিসনিং, আর একটি হচ্ছে বলা বা স্পিকিং। শোনা বা লিসনিং এর ক্ষেত্রে আমরা একটা শিশুকে যত বেশি কথা বলবো, শিক্ষকরা যত বেশি শিশুর সামনে বিভিন্ন নিজেদের ভাষার এক্সপোজার দেবো, তার ভাষা তার সামনে তুলে ধরবো, যত বেশি শিক্ষার্থী শুনবে, অর্থাৎ তার ভাষাগত উপাদান শিক্ষার্থীর সামনে যত বেশি পরিমাণ শিশু রাখতে পারবে, তত তাড়াতাড়ি সেই ভাষাগত উপাদানকে ব্যবহার করে সেই নতুন ভাষা শিখতে পারবে একজন শিক্ষার্থী। এর জন্য শিশুর শব্দভান্ডার বৃদ্ধি করতে হবে। যখন শিক্ষক কোনো কথা বলছেন এবং শিশু সেই কথাটা শুনছে, শিক্ষকের বলা কথা এবং শিশুর কথা শোনার মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীর অজান্তে শিশু মনে এক বিরাট পরিবর্তন হয়। কি সেই পরিবর্তন? না, শিশুর মধ্যে শব্দ ভান্ডার বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? শিক্ষক যখন কোনো কথা বলছেন, শিশু সেই কথাটা শুনছে, এই বলা এবং শোনার মাঝে শিশু সেই কথাগুলোকে নিজের মতন করে সাজিয়ে যখন সাবলীল ভাবে বলতে পারছে, তখনই শিশুর কথা বলার দক্ষতাটা প্রকাশ পায়। আর এই শিশুর এই সাবলীল কথা বলার দক্ষতাটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের ভাষাগত উপাদান শিক্ষকের ব্যবহার করতে হবে। কি সেই ভাষাগত উপাদান? না, শিক্ষক শিক্ষার্থীর সামনে বিভিন্ন ধরনের বিষয় ভিত্তিক সংক্রান্ত বিভিন্ন কার্ড ব্যবহার করবেন এবং সেই কার্ড দেখে ছোট ছোট বাক্যে সাবলীল ভাবে যাতে সেই শব্দগুলো বলতে পারে এবং সেই শব্দ ব্যবহার করে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে পারে। কারণ আমরা দেখেছি প্রাক প্রাথমিক স্তরে যখন কোনো শিক্ষার্থী স্কুলে আসে, তাকে যখন শিক্ষক কোনো প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর সে একটি মাত্র শব্দে উত্তর দেয়। সেই একটি মাত্র শব্দ থেকে তাকে একটি বাক্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে শিক্ষক, এবং তার জন্য বিভিন্ন ধরনের ভাষাগত উপাদান শিক্ষার্থীর সামনে রাখবেন। সেই ভাষাগত উপাদানের একটি হলো বিভিন্ন বিষয়ভিত্তিক কার্ড। সেই কার্ডগুলো ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীকে সাহায্য করতে পারেন। পরবর্তী ক্ষেত্র হচ্ছে সাউন্ড ডিসক্রিমিনেশন। সাউন্ড ডিসক্রিমিনেশন কিভাবে করবে? যখন শিক্ষক কোনো শব্দ উচ্চারণ করছে, সেই শব্দের মধ্যে যে ধ্বনিগত পার্থক্য, সেই ধ্বনিগত পার্থক্যটা শিশুকে বুঝিয়ে দিতে হবে। এই ধ্বনিগত পার্থক্য বারবার শিক্ষক যখন করবেন, সেই ধ্বনিগত পার্থক্য শিশু বুঝতে পারবে এবং তার নিজের মধ্যে যে বিকৃতি বা বিচ্যুতি তৈরি হয়েছিল, সেই বিকৃতি বা বিচ্যুতি সে ক্রমশ সংশোধন করে শিক্ষক যে ভাষায় কথা বলছেন, শিক্ষক যে ভাষা ব্যবহার করছেন, সেই ভাষায় কথা বলতে সক্ষম হয়ে উঠবে। এর পরবর্তী স্তর হচ্ছে লিসনিং স্প্যান। লিসনিং স্প্যান হচ্ছে, অর্থাৎ যখন একটা শিক্ষার্থীকে আমরা কিছু শোনাবো, শিশুকে যখন ক্লাসরুমে শ্রেণীকক্ষে কিছু শোনাচ্ছি, তখন একটানা শুনিয়ে যাব না। সেক্ষেত্রে আমাদের এই লিসনিং স্প্যানটা ব্যবহার করতে হবে। কেন লিসনিং স্প্যানটা ব্যবহার করব? লিসনিং স্প্যান হলো এমন একটি জিনিস যার মাধ্যমে শিশুকে কিছু শোনার পরে সেই মাথাতে সেটা ধারণ ক্ষমতা তার যাতে থাকে, সেই লিসনিং স্প্যানে শিক্ষক সেই সময়টুকু শিক্ষার্থীকে দেবেন। তাই শিক্ষার্থীর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই লিসনিং স্প্যান খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। পরবর্তী স্তরে আমরা আসব স্পিকিং। শিশু যখন কথা বলা শেখে, প্রথম পর্বে তার কথা বলার মধ্যে যে ভুল বা ত্রুটিগুলো থাকে, যখন শিশু দ্বিতীয় পর্বে কথা বলে, তখন সেক্ষেত্রে সেই ভুল বা ত্রুটিগুলো শিক্ষার্থী করে কি নিজেকে অনেক বেশি সংশোধন করে নিয়ে সাবলীল ভাবে বলতে পারে এবং তার ভুলের মাত্রা বা কথা বলার ক্ষেত্রে ত্রুটির মাত্রা ক্রমশ কমে আসে এবং এই ক্রমশ কমে আসার পরে আস্তে আস্তে সে একদম সম্পূর্ণ সঠিক একটি বাক্য বলতে সক্ষম হয়। এবং এক্ষেত্রে শিক্ষকের কাজ হবে কি, যখন শিশু এই কথাগুলো বলছে তখন দেখা কিভাবে সে কথাগুলো বলছে। অর্থাৎ শিক্ষার্থী করে কি, যখন শিক্ষকের কাছ থেকে শিশু যখন কোনো কথা শুনছে, সেই কথাটাকে নিজের মধ্যে ধারণ করছে এবং ধারণ করার পর সে ঠিক সেই কথাটাকেই রিফ্লেক্ট করছে তার মতন করে, তার ভাষায় সাবলীল ভাবে। তাই শিক্ষার্থী এই ভাষার শোনা এবং সেটাকে ধারণ
করা এবং বলা, এই প্রক্রিয়াটাকে সহজ এবং সরল করার জন্য শিক্ষক তার কথা উচ্চারণে বারবারই এটা আমাদের বলার যে বিভিন্ন ধরনের ধ্বনিগত পার্থক্য বা বিভিন্ন বর্ণের ধ্বনিগত উচ্চারণের দিকে শিক্ষককে সচেতন হতে হবে। এরপরে আসবো আমরা বিহানের যে ভাবমূল গুলো আছে, 10টি ভাবমূলের আছে, সেই 10টি ভাবমূল আমরা ভীষণভাবে ব্যবহার করব। সেই ভাবমূলের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দগুলো বারবার শিক্ষক ব্যবহার করবেন এবং ভাবমূল সংক্রান্ত শব্দগুলো বারবার শিক্ষার্থী শুনে তার ভুল সংশোধন করে বারবার শোনার ফলে সেই শব্দগুলো সে ব্যবহার করতে এবং প্রয়োগ করতে সক্ষম হবে। এবং সেক্ষেত্রে মার্জিত শব্দের ব্যবহার শিক্ষক করবেন। কিভাবে তিনি মার্জিত শব্দের ব্যবহার করবেন, ব্যবহারটা শিক্ষার্থীদের মধ্যে আনবেন। ধরা যাক একটি শিশু স্কুলে এসে বললো আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে, তখন শিক্ষক বলবেন হ্যাঁ আজ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই খুব জোরে বৃষ্টি থেকে ঝমঝম শব্দে শিক্ষার্থীকে স্থানান্তরিত করা বা শিক্ষার্থীর মধ্যে এই নতুন একটি শব্দ ঢুকিয়ে দেওয়া শিক্ষকের হলো কাজ। আবার ধরুন আমরা যখন শ্রেণীকক্ষে নাম ডাকছি, নাম ডাকার ক্ষেত্রে আমরা যখন কোনো বাচ্চাকে দেখি সে আসেনি, তখন ছাত্রছাত্রীরা সমস্যারে বা এককভাবে বলে ওঠে আসেনি। যখনই সে বলছে আসেনি তখন শিক্ষক বলবেন অনুপস্থিত। এই বারবার অনুপস্থিত কথাটা শুনতে শুনতে আসেনির পরিবর্তে অনুপস্থিত কথাটা ব্যবহার করতে শিশু সক্ষম হয়ে উঠবে। এরপরে আসবো প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট আমরা কি বলছি, যখন একজন শিক্ষার্থী স্কুলে আসছে, স্কুলের বিভিন্ন অংশের নাম দেখতে পাচ্ছে, তার শ্রেণীকক্ষের নাম দেখতে পাচ্ছে, তার কিচেন গার্ডেন দেখতে পাচ্ছে, কিচেন গার্ডেনে বিভিন্ন গাছের নামগুলো দেখতে পাচ্ছে, ছোট ছোট লেবেল করে রাখা দেখতে পাচ্ছে, ভেষজ উদ্ভিদের নামের লেবেল গুলো দেখতে পাচ্ছে, সে তার মিড ডে মিলের ঘরের ওপরে নাম লেখা দেখতে পাচ্ছে, টয়লেটে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা নাম লেখা আছে, ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা ভাগ করে আছে সেটা দেখতে পাচ্ছে, এবং পাশাপাশি তার শ্রেণীকক্ষে বুক কর্নার দেখতে পাচ্ছে। বুক কর্নার দেখার সাথে সাথে বিভিন্ন বইয়ের তাক, কোনোটা ছড়ার বই, কোনোটা গল্পের বই বা কোনোটা বর্ণ শেখার বইয়ের তাকের যে লেভেলগুলো, সেই লেভেলগুলো সে দেখতে পাচ্ছে। এই ধরনের প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট তার সামনে যত বেশি আমরা উপস্থাপন করতে পারবো, পড়ার প্রতি আগ্রহ শিশুর মধ্যে তত বেশি বেড়ে উঠবে। এর পরবর্তী স্তম্ভে আমরা আসি, সেটা হচ্ছে প্রিডিডিং। প্রিডিডিং স্তরে আমরা যখন শিশুকে আমরা ফ্লো চার্ট বা বর্ণ কার্ড বা ফ্ল্যাশ কার্ড বা টিএলএম এর গ্রান্টে কেনা যে কোনো ধরনের কার্ড শিশুর সামনে উপস্থাপিত করব, আমাদের খেয়াল রাখতে হবে যখন কোনো বস্তুটা আমরা শিশুকে দেখাবো তার সাথে তার নামটা যেন থাকে। সে হয়তো সেই নামটা পড়তে পারছে না, কিন্তু 3 বা 4 বর্ণের লেখা একটি শব্দ সেখানে আছে, সেই শব্দটা সে বারবার দেখছে। ধরা যাক আপনি টিয়া পাখিকে চেনাচ্ছেন, টিয়া নামটি তলায়, পাখিটার সাথে তলায় লেখা থাকবে এবং বারবার সেই টিয়া নামটি দেখাচ্ছেন আপনি, এবং সেই নামটির বর্ণটার উপরে, শব্দটির উপরে হাত রেখে আপনি বলছেন এটি টিয়া, টিয়া পাখি। এমন সময় আসবে যখন বারবার দেখছে এবং বারবার শুনছে, যখন আপনি কার্ডের মধ্যে, বর্ণ কার্ডে বা ফ্ল্যাশ কার্ডে টিয়া পাখির ছবিটা আপনি বন্ধ করে রাখলেন, টিয়ার উপর হাত রাখলেন, ওরা সেই শব্দটি লোগোগ্রাফিক্যাল রিডিং করে সে তখন বলতে পারবে এটি টিয়া। অর্থাৎ তার একটা পিক্টোরিয়াল ইমপ্রেশন তার মধ্যে তৈরি হচ্ছে, যেটা তার একটা ওয়ার্ড রেকগনিশনের ক্ষেত্রে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বর্ণ চেনার আগেই সে শব্দ করতে পারছে শুধুমাত্র এই লোগোগ্রাফি ইন্টারপ্রিটেশন থেকে। পরবর্তী স্তরে আমরা দেখব, আমরা যখন বিভিন্ন বর্ণ চার্ট বা বর্ণ কার্ড ব্যবহার করব, তার সঙ্গে ব্যবহার করব আরেকটি জিনিস, সেটা হচ্ছে ব্লকের বর্ণ। বিভিন্ন প্লাস্টিক বা কাঠের ব্লক আমরা পাই, এই বর্ণ ব্যবহার করে আমরা বর্ণটি যখন শিশুর হাতে দেব, সেক্ষেত্রে কি পদ্ধতিটা হচ্ছে আমরা একটু দেখে নিই। প্রথমে বর্ণটি শিশুর হাতে একজন শিক্ষক দিলেন, শিক্ষক সেই বর্ণটা বলল, সেই বর্ণটা সে শুনছে, বর্ণটা সে শোনার পরে সেই বর্ণটি সে দেখছে, বর্ণটি সে অনুভব করছে এবং তারপরে সেই বর্ণটি বলছে। এইভাবে বর্ণ বলার মধ্যে প্রথমে শোনা, শোনার পরে চিন্তন, তারপরে বলা, এইভাবে তার লেটার রেকগনিশন হচ্ছে। অর্থাৎ কোনো বর্ণ চেনানোর সময় এই পদ্ধতিতে শিক্ষক অগ্রসর হবেন। পরবর্তীতে আসবো বই পড়ার নিয়ম। বই পড়ার নিয়মের ক্ষেত্রে শিক্ষক কি করবেন, প্রথমে তিনি বইয়ের একদম উপর থেকে নিচের দিকে পড়ার অভ্যাস করাবেন এবং দেখাবেন শিশুদের। ক্রমশ তিনি একটা লাইনের বাদিক থেকে ডান দিকে প্রতিটি শব্দের নিচে হাত রাখতে রাখতে ক্রমশ বাদিক থেকে ডান দিকে এগিয়ে যাচ্ছেন, এবং এই বাদিক থেকে ডান দিকে ক্রমশ এগিয়ে যেতে পরবর্তী লাইন এইভাবে তিনি ক্রমশ ওপর থেকে নিচের দিকে আসছেন। এর পরবর্তী স্তরে আমরা যখন কোনো বইয়ের পাতা উল্টানোর ক্ষেত্রে আমরা করব কি, বইয়ের ডান দিক থেকে
বাদিকে পাল্টা উল্টাবো। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক হিসেবে আমাদের মনে রাখতে হবে, আমরা শিক্ষার্থীদের শেখাবো, আমরা যখন বই শব্দ পড়বো, রিডিং পড়ার সময় বইয়ের বাদিক থেকে ডান দিকে যাবো ক্রমশ একটা লাইন ধরে বা পংক্তি ধরে। আবার যখন আমরা বইয়ের পাতা উল্টাবো তখন আমরা ডান দিক থেকে বাদিকে আসবো। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখাবো বই ধরার নিয়ম। আমাদের কাছে একটা খুব কমন ফেনোমেনন, খুব চেনা একটি বিষয় হলো বইয়ের পাতা, বইটাকে শিশুরা উল্টো ভাবে ধরে। সেক্ষেত্রে আমরা করবো কি, ধরা যাক আমাদের বিহান বই, ধরা যাক আমাদের মজারু বই। মজারু বইয়ের একদম প্রথম পাতাটা আপনারা খুলে দেখুন, একটি ছবি আছে। সেই ছবিটা আপনি খুললেন, খুলে আপনি আপনার কাছে বইটা সোজাভাবে ধরলেন, এবং সোজাভাবে ধরার পর সেই বইটি শিক্ষার্থীর কাছে নিয়ে গিয়ে আপনি কিভাবে ধরেছেন সেই বইটা দেখালেন, এবং আপনার দেখা বইয়ের ছবি দেখে শিক্ষার্থী তখন যদি তার বইটাকে সে উল্টো করে ধরে থাকে, তখন সে সোজা করে ধরার অভ্যাসটা শিখবে। এটা একদিনে হবে না, এটা প্রতিনিয়ত করতে হবে, বারবার করতে হবে। পরবর্তী হচ্ছে প্রি রাইটিং স্টেজ। আমরা যখন আমাদের ডোমেন গুলো দেখছিলাম বা ডেভেলপমেন্ট এরিয়া গুলো দেখছিলাম, সেখানে আমরা দেখেছি ফাইন মার্শাল স্কিলের কথা, এবং ফাইন মার্শাল স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কথা জেনেছি। এই ফাইন মার্শাল স্কিলের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে একটি হলো ক্রেয়নের ব্যবহার। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখা ভালো, আমরা প্যাস্টেলের থেকে ক্রেয়ন ব্যবহারটা শিশুদেরকে আগে শেখাবো, এবং এই ক্রেয়ন থেকে ক্রমশ রং পেন্সিলের ব্যবহারে নিয়ে যাব, এবং রং পেন্সিল থেকে লেখার পেন্সিলের ব্যবহারে শিশুদেরকে নিয়ে আসতে পারবো। এই লেখার ক্ষেত্রে আরেকটি পদ্ধতি শিশুকে অবলম্বন করানো হয়, সেটা হচ্ছে আই হ্যান্ড কোঅর্ডিনেশন। অর্থাৎ শিশু যখন লিখছে তার মধ্যে এই আই হ্যান্ড চোখে দেখছে এবং তার হাত সেভাবে কাজ করছে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন হয়। তখন এই আই হ্যান্ড কোঅর্ডিনেশনের সঙ্গে শিশুর আরেকটি কাজ হয়, সেটি হলো ইয়ার আই হ্যান্ড কোঅর্ডিনেশন। অর্থাৎ যে বর্ণটিকে আপনি লেখাচ্ছেন সেই বর্ণটির ধ্বনিটি সে শুনছে, বর্ণটি তার চেনা, এবং সে দেখছে, তারপরে সে লিখছে। সরি। অর্থাৎ এক্ষেত্রে তার যখন বলাটা হচ্ছে, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে সে প্রথমে বর্ণটি দেখছে, দেখার চেনা বর্ণটি দেখছে, দেখার পরে সে তার চিন্তনে আনছে, তারপরে সে সেটা মুখে বলছে এবং সেটা সে লিখছে। এই পদ্ধতির মাধ্যমে তার লেটার রাইটিং হচ্ছে। এই আই হ্যান্ড কোঅর্ডিনেশনের একটা বড় অ্যাক্টিভিটি বা কাজ হলো ডট জয়নিং। ডট জয়নিং আমরা আমাদের কুটুম কাটাম যে বইটি আছে সেই বইটি দেখলে করাতে পারবো বাচ্চাদেরকে ডট জয়নিং। এবং ডট জয়নিং এর আগে আমরা সবার আগে খেয়াল রাখবো, ডট জয়নিং করানোর আগে আমাদের প্যাটার্ন রাইটিং করাতে হবে। আমাদের কুটুম কাটাম বইতে অজস্র প্যাটার্ন রাইটিং আছে, এবং আপনারা ইনোভেটিভ আইডিয়াতে আপনাদের নিজেদের চিন্তা শক্তিতে নানা ধরনের প্যাটার্ন রাইটিং শিশুদের করাতে পারেন। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে প্যাটার্ন রাইটিংটা আমরা করাচ্ছি সেই প্যাটার্ন রাইটিংটা যেন সরাসরি ভাবে শিশুর বর্ণলেখা বা সংখ্যা লেখার সঙ্গে সংযুক্ত হয়। এরপরে প্যাটার্ন রাইটিং এর পর আমরা ডট জয়নিং শিশুদেরকে শেখাবো। ডট জয়নিং এর ক্ষেত্রে আমরা প্রথমে খুব ঘন 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 ডট গুলো শিশুদেরকে দেব, এবং তারপরে ক্রমশ ডটের মধ্যে দূরত্ব বা গ্যাপ বাড়াবো, এবং এক সময় আমরা ডট জয়নিং থেকে সরাসরি শিশুকে আমরা বর্ণলেখায় অভ্যস্ত করাবো। এইভাবে আমরা বা শিশুকে লেটার রাইটিং এর দিকে নিয়ে যাব। এই হলো আমার প্রাক-প্রাথমিক স্তরে বাংলার লার্নিং আউটকাম। এইভাবে আমরা শিশুদেরকে তাদের মান্য চলিত ভাষায় অভ্যস্ত করিয়ে, তাদের কথা বলায় অভ্যস্ত করিয়ে, তাদের লেটার রেকগনিশনের মাধ্যমে আমরা তাদের লেটার রাইটিং এর জায়গায় নিয়ে যাব। আপাতত এই অবধি ছিল আমার উপস্থাপনা। এবারে আমরা প্রাক-গাণিতিক স্তরেরটা শুনে নেব। ধন্যবাদ। তখন আপনারা শুনলেন বাংলার লার্নিং আউটকাম সম্পর্কে। এখন আমার বিষয় হচ্ছে গণিত। এবং প্রি প্রাইমারি স্তরে আমরা যেহেতু প্রাক গাণিতিক ধারণার উপরেই কিন্তু এই লার্নিং আউটকাম গুলো তৈরি হয়েছে, আমি লার্নিং আউটকাম গুলো একে একে বলবো। শুধু লার্নিং আউটকাম না, সেই লার্নিং আউটকাম ধরে কিভাবে ক্লাসরুম ট্রানজাকশন হবে, সেখানে কি ধরনের টিএলএম ব্যবহার করা হবে, কিভাবে লার্নিং অ্যাক্টিভিটি তৈরি করা হবে, সেই সংক্রান্ত আলোচনা আমি করবো। আমি আসছি একে একে লার্নিং আউটকামের বিষয়ে। প্রথম লার্নিং আউটকামটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। 2 নম্বর।
এটার পরেরটাই থাকবে। হুম হুম। ঠিক। উপর দিকে তুলতে হবে। হ্যাঁ, করে দিচ্ছি। হুম। লাস্ট 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 লাস্ট। তারতম্যের জন্যই বেশি এবং কম এই কথাটি শিক্ষক ব্যবহার করছেন, অর্থাৎ বেশি সংখ্যায় স্টিক রয়েছে, কম সংখ্যায় স্টিক রয়েছে। শুধু যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করাবেন এমনটা নয়, এই ডাউন। হ্যাঁ, শুধু যে বেশি সংখ্যায় তিনি আইসক্রিম স্টিক ব্যবহার করবেন বা কম সংখ্যায় ব্যবহার করবেন এমন নয়, এখানে কিন্তু পরিমাণের তারতম্যের জন্য কিন্তু অনেক সময় একটা তারতম্য হয়ে থাকে। সেটা কিরকম? ধরুন একই রকমের আকৃতির দুটো গ্লাস তিনি নিয়েছেন, একটা গ্লাসে একটু জলটা থাকবে বেশি উচ্চতায়, আরেকটা গ্লাসে একই রকম গ্লাস এবং ট্রান্সপারেন্ট, বাইরে থেকে তারা দেখতেও পাচ্ছে, আরেকটি গ্লাসে জল রয়েছে কম উচ্চতায়, এবং সেই দুটো গ্লাসকে শিক্ষার্থীদের সামনে রাখবেন এবং তিনি বলবেন যে দেখো এই গ্লাসে কিন্তু যেখানে উচ্চতায় বেশি রয়েছে বেশি পরিমাণে জল রয়েছে, আর যেখানে কম পরিমাণে উচ্চতায় জল রয়েছে সেখানে কম পরিমাণে। অর্থাৎ শিক্ষার্থীরা বুঝবে শুধুমাত্র সংখ্যার তারতম্য নয়, পাশাপাশি কিন্তু পরিমাণের তারতম্যের জন্যও কিন্তু বেশি কম এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। শুধু যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করাবেন তা নয়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করানোর সাথে সাথে কিন্তু তাকে কিছু ওয়ার্কশিট প্রোভাইড করতে হবে। ওয়ার্কশিট আমরা জানি 3 রকমের হয়, একটা হচ্ছে লার্নিং ওয়ার্কশিট, প্র্যাকটিসিং ওয়ার্কশিট এবং ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট। এই যে ফ্যাকচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজের মধ্যে দিয়ে এই নানান রকম প্রসেস তার হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে চলছে, ফলে প্রসিডিউরাল নলেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে সেটা কনসেপচুয়াল নলেজে পরিণত হলো কিনা সেটা দেখার জন্যই কিন্তু শিক্ষককে অবশ্যই অবশ্যই কিছু ওয়ার্কশিট প্রোভাইড করতে হবে। যখন লার্নিং ওয়ার্কশিট তিনি দিচ্ছেন সেখানে অনেক বেশি সহায়ক নির্দেশিকা থাকবে, যেটা দেখেই শিক্ষার্থী বুঝতে পারবে তাকে কি করতে হবে। এরপর ওই একই জাতীয় ওয়ার্কশিট তিনি তাকে প্রোভাইড করবেন, যেগুলো হবে হচ্ছে তার প্র্যাকটিসিং ওয়ার্কশিট, এবং শেষে তিনি যে ওয়ার্কশিটটি দেবেন সেটি হবে হচ্ছে ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট। অর্থাৎ সেখানে সহায়ক নির্দেশিকা একেবারেই প্রায় থাকবে না, সেখান থেকে শিক্ষক এই সিদ্ধান্ত উপনীত হবেন যে বিষয়টি সম্পর্কে তিনি আলোচনা করছেন সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা স্পষ্ট হলো কিনা। এতক্ষণ যে ওয়ার্কশিটটাই আপনাদের সামনে আমি দেখাচ্ছিলাম সেটা ছিল লার্নিং ওয়ার্কশিট, এটাও দেখতে পাচ্ছেন একটি লার্নিং ওয়ার্কশিট। এবং এখানে দেখুন যে কথাটা বলছিলাম যে পরিমাণের একটা তারতম্যও কিন্তু বেশি কম এই কথাগুলো আমরা ব্যবহার করে থাকি, গ্লাসে জলের পরিমাণ বেশি জলের পরিমাণ কম এগুলো ওয়ার্কশিটের মধ্যে তো তুলে ধরা হয়েছে। এবং এতক্ষণ তারা হাতে কলমে কাজ করছিল, এবারে যখন তারা ওয়ার্কশিট নিয়ে কাজ করছে তখন কিন্তু পরিষ্কার এবং স্পষ্ট হবে যে তাদের কনসেপচুয়াল নলেজ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে তারা সেমি অ্যাবস্ট্রাক্ট জিনিস অর্থাৎ ছবি দেখেই কিন্তু এবারে বুঝতে পারছে যে কোথায় বেশি রয়েছে কোথায় কম রয়েছে এবং সেই সম্পর্কিত ধারণা তারা উপনীত হচ্ছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে লার্নিং আউটকামটি হচ্ছে বিগ অর স্মল। এক্ষেত্রে শিক্ষক ক্লাসরুমে বড় বল এবং ছোট বল টিএলএম হিসেবে নিতে পারেন। এই বড় বলটি তিনি যখন তাদের চোখের সামনে রাখছেন তখন কিন্তু সেই বলটির উপরে তিনি হাত দিয়ে স্পর্শ করবেন এবং বলবেন দেখো এই বলটা কতটা জায়গা জুড়ে রয়েছে, আর এই ছোট বলটা দেখো এই বড় বলটার তুলনায় কিন্তু একটু কম জায়গা জুড়ে রয়েছে। অর্থাৎ তিনি যে আয়তনের তুলনামূলক বিচার করছেন সেই লজিকটা কিন্তু শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। সেই কারণে তিনি স্পর্শ করে বস্তুগুলোকে ধরে তাদেরকে দিয়ে ধরিয়ে এটা বোঝাবেন যে এটি বড় আয়তনের বস্তু এটি ছোট আয়তনের বস্তু। এবং এই যে আয়তনের তারতম্যের জন্যই আমরা বড় ছোট এই শব্দগুলো ব্যবহার করি, এই লজিকটা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হবে। শুধুই যে আয়তনের তুলনা হয় এমন তো নয়, ক্ষেত্রফলের তুলনাও হয়ে থাকে। কিরকম? ধরা যাক একটা বড় চার্ট পেপারে একটা ছবি আঁকা রয়েছে, আবার একটা A4 সাইজের চার্ট পেপারেও ছবি আঁকা রয়েছে। বড় চার্ট পেপারে যে ছবিটি আঁকা রয়েছে সেই ছবির চারদিক দিয়ে যখন তিনি আঙুল দিয়ে পুরো চারদিকটা স্পর্শ করবেন এবং শিক্ষার্থীকে বলবেন দেখো এই বড় চার্ট পেপারটা চারদিকে আঙুল স্পর্শ করতে আমার কিন্তু অনেক বেশি সময় লাগছে, কিন্তু A4 পেপারের চারদিকে যখন আমি আঙুল স্পর্শ করছি তখন আমার কম সময় লাগছে। অর্থাৎ এটা বড় ক্ষেত্রের ছবি এটা ছোট ক্ষেত্রের ছবি। তারা বুঝতে পারবে শুধুমাত্র আয়তন নয়, একটা ক্ষেত্রের তুলনাও কিন্তু, অর্থাৎ 2D শেপের মধ্যেও যে যার ক্ষেত্রফল বেশি সেটা বড় এবং যার ক্ষেত্রফল কম
সেটা ছোট, হয়তো ক্ষেত্রফল শব্দটি তিনি ব্যবহার করবেন না, তিনি বড় ক্ষেত্রের ছবি বা ছোট ক্ষেত্রের ছবি, বড় আয়তনের ছবি, ছোট আয়তনের ছবি, 3D শেপের ক্ষেত্রে এবং 2D শেপের ক্ষেত্রে বড় ক্ষেত্র, ছোট ক্ষেত্র, এই শব্দগুলো ব্যবহার করবেন। তাহলে তার মধ্যে শুধুমাত্র বড় ছোট নয়, এগুলো কোন কোন বিষয়ের সাথে, গণিতের কোন কোন জায়গাগুলোর সাথে যুক্ত, সেগুলো কিন্তু তাদের মধ্যে ধারণা স্পষ্ট হবে। এক্ষেত্রেও দেখুন আমি কিছু ওয়ার্কশিট আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম ওয়ার্কশিটটা দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে লার্নিং ওয়ার্কশিট, অনেক বেশি সহায়ক নির্দেশিকা এর মধ্যে রয়েছে। পরবর্তী ওয়ার্কশিটটি কিন্তু প্র্যাকটিসিং ওয়ার্কশিট, সেখানে সহায়ক নির্দেশিকা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে যে দুটি ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে একেবারেই ইভালুয়েটিং ওয়ার্কশিট। এখান থেকেই কিন্তু তার ফ্যাকচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজের মধ্যে দিয়ে কনসেপচুয়াল নলেজে পৌঁছলো কিনা শিক্ষক বুঝে নিচ্ছেন, এবং বুঝে নেওয়ার পরে যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আবার রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা অবশ্যই তিনি করবেন। এরপরের বিষয়টি হচ্ছে লার্নিং আউটকামটি হচ্ছে বিগ অ্যান্ড স্মল। বিগ অ্যান্ড স্মল, বিগ অ্যান্ড স্মল নয়, টল অ্যান্ড শর্ট। টল অ্যান্ড শর্ট হলো মূলত উচ্চতার তুলনামূলক বিচার, অর্থাৎ কোনো বস্তু তার উচ্চতা কতটা তার উপরে নির্ভর করে অন্য বস্তুটির তুলনায় সেটাকে আমি লম্বা বলবো না খাটো বলবো। এক্ষেত্রে তিনি দুটো উচ্চতার পেন্সিল নিতে পারেন এবং দুটো পেন্সিলকে এমন ভাবে রাখবেন যাতে দুটো পেন্সিলের তলদেশ একই সরল রেখায় থাকে, তাহলে তারা চোখের দেখাতেই বুঝতে পারবে যে কোন পেন্সিলটির উচ্চতা বেশি, কোন পেন্সিলটির উচ্চতা কম। কিন্তু শিক্ষক এখানেই থেমে থাকবেন না, তিনি কি করবেন, শুধু যে চোখের দেখায় তারা বলে দিতে পারছে সেটা তারা হয়তো আগেও পারতো, এই ফ্যাকচুয়াল নলেজ নিয়েই তারা এসেছে, কিন্তু তার কাজ হবে সেই পেন্সিলের উপরে আঙুল রেখে দেখানো যে চলো তো আমরা মেপে দেখি এই পেন্সিলটা ক আঙুল উঁচু। তাহলে পেন্সিলের উপরে যখন আঙুল রাখবে তখন শিক্ষক গুনে গুনে আঙুলগুলোকে স্পর্শ করাবেন, যেমন 1 2 3 4 5 6 7 8 9, চেষ্টা করবেন 9 এর মধ্যে যেন হয়। তাহলে এই পেন্সিলটা 9 আঙুল উঁচু, আচ্ছা পাশের যে পেন্সিলটা রয়েছে তাহলে এই পেন্সিলটা রেখে তো কতটা উঁচু, 1 2 3 4। এইভাবে তিনি দেখালেন যে লম্বা যে পেন্সিলটাকে বলছি সেটা আসলে 9 আঙুল উঁচু, আর যেই পেন্সিলটাকে আমি বলছি খাটো সেটা আসলে 4 আঙুল উঁচু। অর্থাৎ নিজের মধ্যে এই মাপটাও কিন্তু শিক্ষার্থী মাপতে শুরু করে দেবে ফিতে দিয়ে মাপার আগে, অর্থাৎ মাপের প্রি কনসেপ্ট তার মধ্যে তৈরি হয়ে যাবে। লম্বা এবং খাটো আসলে যে উচ্চতার একটা তারতম্য বা তুলনামূলক বিচার সেটা তারা বুঝতে পারবে। এখানেও দেখুন আমি কিছু লার্নিং ওয়ার্কশিট প্রোভাইড করেছি। প্রথম ওয়ার্কশিটটাতে, এরপরে বুঝছে না কেন, প্রথম ওয়ার্কশিটেতে আমার লার্নিং ওয়ার্কশিট রয়েছে। আমরা চলে আসছি পরেরটাতে, পরের ওয়ার্কশিটটায়। পরের ওয়ার্কশিটটা হ্যাঁ প্র্যাকটিসিং ওয়ার্কশিট রয়েছে, এবং তারপরে আমরা এটাও প্র্যাকটিসিং ওয়ার্কশিট, এবং শেষে দেখুন ইভালুয়েটিং ওয়ার্কশিট দেওয়া হয়েছে। এইভাবে তাদের মধ্যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং পাশাপাশি ওয়ার্কশিট দিয়ে তাদের, যেটা বলছিলাম বারবারই বলছি, ফ্যাকচুয়াল নলেজ কনসেপচুয়াল নলেজে যাতে পরিণত হয় সেই ধরনের ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুম অ্যাক্টিভিটি, ক্লাসরুম ট্রানজাকশন আমরা কিন্তু করব। পরের লার্নিং আউটকামটি হলো কনসেপ্ট অফ থিক অ্যান্ড থিন। এই যে থিক থিন বা মোটা পাতলা এই শব্দগুলো ব্যবহার করি কিসের ভিত্তিতে, কোনো একটা বস্তু, সেই বস্তুটির বেধ কতটা। এবার বেধ বলতে কি বোঝানো হয় সেটা শিক্ষক কিন্তু হাতে কলমে তাকে বুঝিয়ে দেবেন। একটা মোটা বই নিয়ে তার কোন জায়গাটাকে বেধ বলা হয়, আর একটা পাতলা বই নিলেন তার কোন জায়গাটুকুকে বেধ বলা হয়। এই যে বেধের তারতম্যে যে একটি বস্তুকে আমরা বলতে পারি যে এটি মোটা আর একটি বস্তুকে বলতে পারি পাতলা, সেটা কিন্তু তিনি হাতে কলমে করিয়ে দেখিয়ে দেবেন। এক্ষেত্রে তিনি দুটো মোটা, একটু বড় বেধের বই, একটি পাতলা বেধের বই, একটি মোটা বেধের খাতা, একটি পাতলা বেধের খাতা নিয়ে হাতে কলমে করানোর পরে তিনি কিন্তু তার সামনে সেই ওয়ার্কশিট গুলো দেবেন, এবং লার্নিং চলাকালীনই যে ধরনের ওয়ার্কশিট তিনি দেবেন সেটাকে বলা হবে লার্নিং ওয়ার্কশিট। লার্নিংটা যখন তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ সেই বিষয় সম্পর্কে ধারণা তার অনেকটা তৈরি হয়েছে, তবুও আরো বিষয়টা যাতে সুস্পষ্ট হয় সেই কারণে তিনি তাদেরকে প্র্যাকটিসিং ওয়ার্কশিট প্রোভাইড করবেন, এবং সব শেষে অবশ্যই তিনি দেবেন হচ্ছে ইভালুয়েটিং ওয়ার্কশিট। পরবর্তী লার্নিং আউটকাম হচ্ছে হেভি অ্যান্ড লাইট। হেভি এবং লাইট অর্থাৎ ভারী হালকা, এটা যে ওজনের ধারণা, প্রি কনসেপ্ট, সেটা বোঝানোর জন্য তিনি ক্লাসরুমে কিছু অ্যাক্টিভিটি তৈরি করবেন, লার্নিং অ্যাক্টিভিটি তৈরি করবেন। কি করতে পারেন,
তিনি আগে থেকেই দুটো ব্যাগের মধ্যে দু ধরনের ওজনের জিনিস রেখে দেবেন। ধরা যাক একটি ব্যাগের মধ্যে অনেকগুলো বই ভরে তিনি রেখে দিয়েছেন এবং তিনি নিজে দেখে নিয়েছেন যে সেইটা বেশ ভালোই ওজন, তুলতে কষ্ট হতে পারে। আরো একটি ব্যাগের মধ্যে তিনি একটা দুটো বই রেখেছেন যেটা সহজেই যে কোনো শিক্ষার্থী, তার যেরকমই সামর্থ্য হোক না কেন, বিভিন্ন সামর্থ্যের শিক্ষার্থীরা থাকে, তো যে কোনো সামর্থ্যের শিক্ষার্থী কিন্তু সেই ব্যাগটি সহজেই তুলে নিতে পারবে। এরপরে তিনি শিক্ষার্থীদের বলবেন তোমরা একটি একটি করে ব্যাগ তোলো। তো দেখা যাবে যে প্রথম ব্যাগটি যেটা তিনি ভারী আগে থেকেই করে রেখেছেন সেটা তুলতে তার খুব কষ্ট হচ্ছে, হয়তো বা কেউ কেউ তুলতে পারলেও বেশি ওপরে তুলতে পারছে না, কিন্তু যে ব্যাগটি হালকা সেটা সহজেই তুলে ফেলছে, তার মুখে আনন্দ, মুখে হাসি। এবং তখন তিনি বলবেন এই যে তুমি তুলতে পারছো, এই যে তুমি আনন্দ পাচ্ছ, তার কারণ তুমি এই বস্তুটি তুলেছো, এটা খুব হালকা তাই তুমি তুলতে পেরেছো, আর যেটা ভারী সেটা তুমি তুলতে পারলে না, কারণ সেটাকে কিন্তু নিচের দিকে মনে হচ্ছে যেন কেউ একটা টেনে রাখছে, তাই না? এবং তারাও কিন্তু সেটা অনুভব করবে যে হ্যাঁ একটা টান রয়েছে বলেই আমি ওপর দিকে তুলতে পারছি না, বল প্রয়োগ করেও কিন্তু সেটাকে বেশি তোলা গেল না। এবং এই ধারণাটাকে আরো একটু স্পষ্ট করবার জন্য তিনি কি করতে পারেন, একই রকম আকৃতির দুটো গ্লাস, তাতে ভিন্ন পরিমাণে জল দিলেন, একটি গ্লাসে অনেকটাই বেশি জল দিলেন, বেশি উচ্চতার জল দিলেন, আর একটি গ্লাসে কম উচ্চতার জল রাখলেন। এবং ধরা যাক বেশি উচ্চতার যে জলটা রয়েছে, অর্থাৎ বেশি পরিমাণে যে জলটা রয়েছে সেটা তার বাঁ হাতে দিলেন, আর ডান হাতে দিলেন কম উচ্চতা যুক্ত জল। এবারে বাঁ হাতটা সেই শিক্ষার্থী নিজে অনুভব করবে ক্রমশ নিচের দিকে নেমে যেতে চাইছে, আর ডান হাতটাকে সে সহজেই ওপর দিকে তুলতে পারছে। এইখান থেকে তিনি শিক্ষার্থীকে এটা বলবেন, দেখো যে বস্তুটি ভারী হয় না তাকে নিচের দিকে পৃথিবী টানতে থাকে, তাই জন্যই তো তার ভারটা বেশি, সেটা বেশি ওজন যুক্ত, এবং যেটা বেশি ওজন যুক্ত বস্তু হয় তাকে আমরা বলি ভারী, আর যেটা কম ওজন যুক্ত বস্তু হয় তাকে আমরা হালকা বলি। এক্ষেত্রে তিনি কিন্তু অবশ্যই ওয়ার্কশিট দিয়ে ধারণা এতটাই তাদের স্পষ্ট হয়ে যাবে যে তাদের পক্ষে কিন্তু আর ভারী বস্তু হালকা বস্তু হাতে কলমে প্র্যাকটিস করতে করতে প্রসিডিউরাল নলেজ, কনসেপচুয়াল নলেজে এমন ভাবে পরিণত হবে যে ছবি দেখে সে বুঝতে পারবে কোনটা ভার এবং কোনটা হালকা, কোনটা ভারী কোনটা হালকা। এবং এখানে যে লার্নিং ওয়ার্কশিটটা রয়েছে সেটা দেখে তারা পরিষ্কার স্পষ্ট ভাবে বুঝতে পারছে যেটা হালকা সেটা উপর দিকে উঠে গেছে, যেটা ভারী সেটা নিচের দিকে নেমে রয়েছে। লার্নিং ওয়ার্কশিট এই ধরনের প্রোভাইড করবার পরে তিনি প্র্যাকটিসিং ওয়ার্কশিট দিচ্ছেন, এবং তারপরে তিনি অবশ্যই কিছু ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট তাদের মধ্যে প্রোভাইড করবেন। পরবর্তী বিষয় হচ্ছে আইডেন্টিফাই 3D অবজেক্টস এন্ড বি এবল টু ডিফারেন্সিয়েট বিটুইন 3D এন্ড 2D। আমাদের চতুর্দিকে তো 3D শেপ, ত্রিমাত্রিক জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আমরা ত্রিমাত্রিক আকৃতি কিন্তু সব থেকে বেশি দেখি, দ্বিমাত্রিক আকৃতি কিন্তু আমাদের চতুর্দিকে অনেক কম দেখি। তাহলে সেই ত্রিমাত্রিক আকৃতির সঙ্গে যদি আগে পরিচয় ঘটানো যায়, তারপর যদি তাকে বোঝানো যায় যে ত্রিমাত্রিক আকৃতির মধ্যেই রয়ে গেছে কিন্তু দ্বিমাত্রিক আকৃতি, তাহলে তার কাছে বিষয়টা অনেক বেশি আনন্দজনক হবে। কি রকম সেটা? আমাদের চতুর্দিকে যে বিভিন্ন রকমের প্যাকেট কৌটো পাওয়া যায় সবই ত্রিমাত্রিক। ধরা যাক একটি বাক্সকে তিনি তাদের সামনে আনলেন যেটার আকৃতি হচ্ছে ঘনক। তিনি বললেন দেখো এটা হচ্ছে ঘনক। এবার এই ঘনকটাকে আমি বসালাম একটা কাগজের উপরে, তার একটি তল কাগজকে স্পর্শ করছে, যে নিজের তলটা কাগজকে স্পর্শ করছে তার চারদিক দিয়ে আমি দেখো পেন চালাচ্ছি, পেন চালিয়ে যেখান থেকে পেনটা শুরু হয়েছিল সেইখান থেকে শুরু হয়ে চারদিক ঘুরে যখন আবার সেই একই জায়গায় এসে পৌঁছচ্ছে, তারপরে আমরা সেই ত্রিমাত্রিক বস্তুটিকে তুলে নিলে যে ছবিটি পাবো সেটি কিন্তু একটি দ্বিমাত্রিক তল। সেই দ্বিমাত্রিক তলের নামটা কি হবে? স্কোয়ার, বর্গক্ষেত্র। এইভাবে ত্রিমাত্রিক থেকে যদি দ্বিমাত্রিক তলে আনা যায় তাহলে বিষয়টা তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়। আমি হাতে কলমে আমার এই লার্নিং আউটকাম বলার পরে আপনাদের কাছে সেটা প্রেজেন্ট করব, কিভাবে আমরা করতে চাইছি সেটা আপনারা তখন দেখতে পারবেন। এক্ষেত্রেও সব ক্ষেত্রে কিন্তু ওয়ার্কশিট আমরা অবশ্যই দেব। চতুর্দিকে এই যে এখানে কিছু লার্নিং ওয়ার্কশিট আমি দিয়েছি শেপের, দেখতেই পাচ্ছেন। এর ক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিসিং ওয়ার্কশিট আর শেষ পর্যন্ত ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট আমাদের ব্যবহার করতে হবে। আইডেন্টিফাই দ্য নেম অফ কালার। আমরা বিভিন্ন রং কিন্তু ছড়িয়ে রয়েছে সব জায়গাতে। এই যে বিভিন্ন শেপের বস্তুগুলো শিশু দেখেছে সেগুলো কি কোনোটা রং ছাড়া না, সবকিছুতেই রং রয়েছে, রং মিশে রয়েছে সর্বত্র। কিন্তু সেই রঙের খেলায় শিশুরা মেতে উঠতেও ভালোবাসে। তাহলে এই রঙের সাথে পরিচিতি কিভাবে ঘটানো যেতে পারে? এক্ষেত্রে যদি আমরা একটু ওয়াটার কালার ব্যবহার করি তাহলে বিষয়টা তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়। তাকে প্রথমে চেনাতে হবে তিনটি প্রাথমিক কালার, এই লাল, হলুদ
এবং নীল, এই তিনটি হচ্ছে প্রাথমিক কালার। এই তিনটি প্রাথমিক কালারকে কিভাবে মিশিয়ে সেকেন্ডারি কালার করা যায় সেই মজাটা তাদের দিতে হবে, এবং যেই লার্নিং আনন্দের মধ্যে দিয়ে হয় সেই লার্নিং সাস্টেনেবল হয়, আমরা এটা সকলেই জানি। হলুদ আর লাল সে যখন ওয়াটার কালারে মেশালো, সে নিজের চোখে দেখতে পেল অরেঞ্জ। বাহ, এ তো বেশ মজা। প্রথম তার মনে হবে এটা ম্যাজিক, তারপর মনে হবে ম্যাজিকই হচ্ছে আসলে করা বাস্তব। ম্যাজিকের পেছনে যে বিজ্ঞান লুকিয়ে রয়েছে সেটা কিন্তু সেই ম্যাজিক রঙের খেলা খেলতে খেলতে শিশু বুঝতে পারবে। হলুদ আর নীল মেশালে তৈরি হয় সবুজ, সেই সবুজ কিন্তু সবসময় তৈরি হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। সেই সবুজ সে কোথায় দেখতে পাচ্ছে? পাতায় দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে তার বাস্তব যে লিভিং থিং বা নন লিভিং থিং এ সে রংগুলো দেখতে পাচ্ছে, সেই রঙের কথাও তাকে বলতে হবে। এরপরে লাল আর নীল মিশে হচ্ছে পার্পেল, পার্পেল সে কোথায় দেখতে পাচ্ছে? বেগুনে দেখতে পাচ্ছে। এইভাবে রঙের খেলার মধ্যে দিয়ে কিন্তু সে প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি কালার, শুধু কি তাই, যদি সে সেকেন্ডারি কালার চিনে ফেলতে পারে তাহলে আমাদের টার্সিয়ারি কালার চেনাতেও কোনো অসুবিধা নেই। হলুদ এবং অরেঞ্জ মিলে যে একটা ইয়েলো অরেঞ্জ কালার তৈরি হয়, যেটাকে আমরা অ্যাম্বার কালার বলতে পারি, এবং যেটা সিগন্যালে ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে কিন্তু আমরা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টার্সিয়ারি কালার শিশুদেরকে চেনাবো। শুধু চেনাবোই না, সে নিজেই চিনে নেবে রং করতে করতে, রঙের খেলা খেলতে খেলতে। এক্ষেত্রেও আমরা অবশ্যই ওয়ার্কশিটটা প্রোভাইড করব। Explain the concept of equal and unequal with the help of concrete object and picture and apply the same. আমরা যখন বেশি সংখ্যক এবং কম সংখ্যক বস্তুর ধারণা দিয়েছি, তখনই কিন্তু তারপরে যখন আমরা ইকুয়াল আর আনইকুয়ালের ধারণায় আসবো, সেটা খুব একটা অসুবিধার কিছু হবে না। কারণ যখন আমরা বেশি সংখ্যক কম সংখ্যক রেখেছি, দুদিকে দু রকমের বস্তু, তখনই তাকে বলেছি দেখো এখানে বেশি সংখ্যক আছে, এখানে কম সংখ্যক আছে। এবারের কাজটা কিন্তু আমাদের অনেকটা সহজ হয়ে যাবে যখন ইকুয়াল আর আনইকুয়াল বলবো। বেশি সংখ্যক আর কম সংখ্যক অর্থাৎ দুদিকে সমান সংখ্যক বস্তু নেই, শুধুমাত্র আমাদের পরিচয় করে দিতে হবে চিহ্নগুলোর সাথে। তাহলে দুদিকে যদি সমান সংখ্যক বস্তু না থাকে, তাহলে তখন আমরা কি করব? তখন আমরা একটা বিশেষ চিহ্ন ব্যবহার করব। সেই চিহ্নটা হচ্ছে অসমান চিহ্ন। আবার দুদিকে যদি সমান সংখ্যক বস্তু থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষক অবশ্যই তাদের সামনে বস্তু মিলিয়ে মিলিয়ে কাউন্ট করবেন। অর্থাৎ তিনি দেখাবেন যে দেখো এদিকে 1 2 3, আবার এদিকেও রেখেছি 1 2 3, তাহলে দুদিকে সমান সংখ্যক বস্তু রয়েছে। তাহলে মাঝখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব? সমান চিহ্ন। সমান চিহ্নটা দেখতে কিরকম তিনি দেখিয়ে দেবেন, হাতে কলমে তারাও সেটা আঁকবে বা লিখবে, বা ওই ধরনের কিছু টিএলএম ব্যবহার করে তারা মাঝখানে বসাবে। আবার যখন অসমান সংখ্যক দুদিকে বস্তু রাখবেন, যে এদিকে 1 2 3 4 আর ওদিকে রেখেছি 1 2 3 4 5, তাহলে দুদিকে সমান সংখ্যায় নেই, তাহলে মাঝখানে আমরা কি ধরনের চিহ্ন রাখবো? অসমান চিহ্ন। এবং পাশাপাশি তিনি লার্নিং ওয়ার্কশিট, প্র্যাকটিসিং ওয়ার্কশিট এবং ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট অবশ্যই প্রোভাইড করবেন। আমি একটু থেমে থেমে যাচ্ছি যাতে আপনারা ওয়ার্কশিট গুলো দেখতে পারেন। পরবর্তী বিষয় হলো determine the relationship between different daily activities with time. এই যে সময় সম্পর্কে একটা ধারণা অর্থাৎ একটা ফ্যাকচুয়াল নলেজ কিন্তু শিক্ষার্থী থাকে। সে অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যায়, এই দুটো সে বলতেই পারে। কিন্তু যেগুলো বলতে সে পারে না, যে এখন কটা বাজে, এখন ঠিক সকালের কোন সময়টা, এগুলো হয়তো তার বলতে কিছুটা অসুবিধা হয়। সে বিদ্যালয়ে আসার পরে শিক্ষক অবশ্যই তাকে বলবেন সকালের স্কুল হলে সকালের সময়, দুপুরের স্কুল হলে দুপুরের সময়, যে তুমি এখন 7টা এখন তোমার স্কুল শুরু হলো, বা দুপুরের স্কুল হলে এখন 11টা তোমার ক্লাস শুরু হয়ে গেল। এবারে তিনি যেটা করতে পারে সেটা হচ্ছে তিনি একটা ঘড়িতে বিভিন্ন ঘন্টায় অ্যালার্ম সেট করতে পারেন। 12টায় তিনি 11টায় একটা অ্যালার্ম বাজলো, সঙ্গে সঙ্গে তিনি একটা ঘড়ি দেখালেন, সেই ঘড়িতে দেখিয়ে দিলেন যে ছোট কাঁটাটা কোথায় থাকে, বড় কাঁটাটা কোথায় থাকে, ছোট বড় ধারণা, লম্বা বেটের ধারণা তার হয়ে গেছে। এবারে আবার যখন 12টা বাজলো তখন আবার একটা অ্যালার্ম বাজলো, সেই অ্যালার্মে তিনি দেখালেন যে এই সময় দেখো এখন 12টা বাজে। এইভাবে আবার যখন 1টা বাজে তখন তিনি আবার অ্যালার্ম বাজলো, সঙ্গে সঙ্গে দেখালেন। এই অ্যালার্মের সাথে ঘড়ির কাঁটাকে তিনি যদি যুক্ত করে দিতে পারেন, তাহলে কিন্তু একটা ও
ক্লকের ধারণা তৈরি হয়ে যেতে পারে। আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে শিশুর যে ডেইলি রুটিন, সেটাও কিন্তু আমরা ঘড়ির সাথে যুক্ত করে দেবো। একটা মোটামুটি ভাবে রুটিনও সে মেনে চলবে এবং কোন সময় কোন কাজটা করছে সেটা সে বলতে পারবে। যেমন সকাল 6টায় হয়তো সে ঘুম থেকে ওঠে, 7টায় হয়তো সে দাঁত মেজে মুখ ধুয়ে পড়তে বসে, 8টার সময় সে একটু খাবার খায়, 9টার সময় সে স্নান করতে যায়, 10টার সময় স্কুলের জন্য প্রস্তুত হয়, 11টায় স্কুলে এসে উপস্থিত হয়, 1টা 1:30টার সময় সে মিড ডে মিল খায় সকলের সঙ্গে, তারপরে সে বাড়ি ফিরে যায় এবং তারপরে 4টের সময় বন্ধুদের সাথে খেলতে যায়, 6টার সময় পড়তে বসে, 9টার সময় ঘুমিয়ে পড়ে। এরকম বিভিন্ন সময় যদি ছবি দিয়ে একটি ঘড়ি তৈরি করে দেওয়া যায়, তাহলে তার ঘড়ির সম্পর্কে একটা প্রাক ধারণা কিন্তু তার তৈরি হবে এবং ও ক্লকের ধারণাও তার কিছুটা তৈরি হয়ে যাবে। Able to add and subtract. এই সময় কিন্তু তারা শুধুমাত্র বস্তুর সাথে বস্তু যোগ করবে বা বস্তু থেকে কোনো বস্তু সরিয়ে দেবে। যখন বেশি কমের ধারণা দেওয়া হয়েছে, যখন সমান অসমানের ধারণা দিয়েছে, শিক্ষক বস্তুর সাথে সাথে 1, 2, 3, 4 সংখ্যাগুলো বলেছেন। এবারে ধরা যাক আইসক্রিম স্টিক তিনি 4টে রেখেছেন, তার সাথে আরো 2টো দিলেন এবং তিনি গুণে দেখালেন, এই দেখো 1, 2, 3, 4 4টে আইসক্রিম স্টিক ছিল, তার সাথে আমি আরো 1টা 2টো আইসক্রিম স্টিক দিলাম, তাহলে আমার কটা আইসক্রিম স্টিক হলো? আমরা আবার গুণিত 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 4টের সাথে আরো 2টো যোগ হলো। এই যে ঘটনাটা, এই গাণিতিক প্রক্রিয়াটাকে যোগ বলে, সেই শব্দটাও কিন্তু তিনি বারবার বলবেন, তাহলে তারা বুঝতে পারবে যে এই বস্তুর সাথে বস্তু যখন একই রকম বস্তু যখন যোগ হচ্ছে, তখন সেটা হলো অ্যাড বা অ্যাডিশন বা যোগ প্রক্রিয়া। আবার 6টা বস্তু রয়েছে, এখানে লার্নিং ওয়ার্কশিট আমি দিয়েছি, আপনারা দেখুন। অ্যাডিশনের প্র্যাকটিসিং ওয়ার্কশিট দিয়েছি অ্যাডিশনের। এরপর সাবট্রাকশনের ক্ষেত্রে যে কোনো বস্তু, একই রকম বস্তু রয়েছে, তার থেকে ওই বস্তু থেকে 2টো তুলে নেওয়া হলো, তাহলে এখন যে কমে গেল, এই কমে যাওয়ার ঘটনাটাকে যে বিয়োগ বলা হয়, এটা তাকে হাতে কলমে বারবার করানোর পরে যদি লার্নিং ওয়ার্কশিট প্রোভাইড করা হয়, তাহলে তার কাছে একদম পরিষ্কার, স্পষ্ট, সুন্দর ধারণা অ্যাডিশন সাবট্রাকশন সম্পর্কে হবে। তখনও কিন্তু শিশু যে নাম্বারে লিখতে শিখেছে এমন নয়, সে লিখতে নাও পারতে পারে, সংখ্যা সে নাও লিখতে পারতে পারে, কিন্তু সে এটা বস্তুর সাথে বস্তু যোগ হলে অ্যাডিশন বা যোগ, বস্তু থেকে একই বস্তু কমে গেলে বিয়োগ, এই ধারণায় কিন্তু সে উপনীত হতে পারবে। মেকিং গ্রুপস বাই নাম্বারস। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে আমরা দলগত একটা দল তৈরি করা তাদেরকে শেখাবো। আমরা জানি যে দুভাবে কাউন্টিং হয়, একটা লিনিয়ার কাউন্টিং, একটা হচ্ছে ক্লাস্টার কাউন্টিং, পরপর গুণে যাওয়া 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার আমরা ক্লাস্টার কাউন্টিং শুধুই কি 10-এর দল গঠন করবার সময় প্রথম তৈরি করতে পারি? না, তার আগেও তৈরি হয়, সেই ধারণাটাই তাকে দিতে হবে। ধরে নেওয়া যাক 2টি একই রকম বস্তু, এখানে আমি টিপ ব্যবহার করেছি, 2টো টিপ পাশাপাশি রাখা হলো, তাকে বলতে হবে দেখো 2টো টিপ দিয়ে কিন্তু একটা 2-এর দল হলো। আবার যদি 3টে টিপ পাশাপাশি রাখি, তাহলে 3টে টিপ দিয়ে একটা 3-এর দল গঠন হলো। আবার যদি 4টে টিপ পাশাপাশি রাখি, 4টে টিপ দিয়ে যেমন একটা দল গঠন হলো, আবার 4টে টিপকে কিন্তু 2টো 2-এর দলেও রাখা যায়, প্রত্যেকটা দলে 2টো 2টো করে। এই যে 4কে দুভাবে রাখা গেল, দুরকম দলে রাখা গেল, সেইটা তাদের হাতে কলমে করালে তারা কিন্তু নিজেরাই এবারে দল গঠন করতে আনন্দ পাবে, উৎসাহের সাথে করবে। 5টা টিপকে একসাথে যেমন 5-এর একটা দল তৈরি করা যায়, আবার 2টো টিপের দল আর 3টে টিপের দলেও তৈরি করা যায়, সেটা তাদেরকে দেখাতে হবে। এইভাবে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা রয়েছে, তাদের মধ্যেও যে দল কিভাবে তৈরি হয়, সেই ক্লাস্টার ফরমেশন তাদেরকে শেখাতে হবে, যেটা পরবর্তীকালে 10-এর দল গঠন বা অনেক এটা কিন্তু তাদের ওই গুণ ভাগ এই সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাহায্য করবে এই প্রি ম্যাথ কনসেপশন। Count and identify numbers and be able to arrange them sequentially, determining the relationship in terms of quantity and symbol. এতক্ষণ তারা সংখ্যার নামগুলো শুনেছে, বিভিন্ন বস্তু শিক্ষক তাদের সামনে রেখেছেন এবং বলেছেন 1, 2, 3, 4। এরপরে শিক্ষক বস্তুর পাশাপাশি কি করবেন, নাম্বার কার্ড বা সংখ্যা কার্ডগুলোকেও তিনি রেখে দেবেন এবং সেইখান থেকে কিন্তু তারা পরিষ্কারভাবে সেই সংখ্যাগুলোকেও চিনতে পারবে। প্রথমে দেখে চিনবে, তারপরে তারা হাতে কলমে সেগুলো লিখবে।
এইভাবে কিন্তু তিনি সংখ্যার ধারণা, বস্তুর সাথে সংখ্যার ধারণা দেবেন। দেখুন, এক্ষেত্রে আমি 3 ধরনের ওয়ার্কশিট এখানে ব্যবহার করেছি। এইভাবে 1 থেকে 9 সংখ্যাতেও তারা বলতে পারবে, লিখতে পারবে, আর নাম্বারেও তারা বলতে পারবে, লিখতে পারবে। আমরা এবারে একটুখানি চেষ্টা করি আপনাদের হাতে কলমে কয়েকটা কাজ দেখানোর। আমরা এসে গেছি হাতে কলমে কাজ দেখানোর জন্য, যেটা আপনাদের আগে আমি বলছিলাম যে ত্রিমাত্রিক বস্তু। দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা কিছু হাতে কলমে কাজ দেখানোর চেষ্টা করছি। ইয়েস, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। টিএলএম আমরা একটু হাতে কলমে প্রেজেন্টেশন করবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। দেখুন, একটি আয়তঘন বস্তু আমি A4 কাগজের উপর রেখেছি, যেটা আপনাদের আগে বলছিলাম 3D শেপ থেকে আমরা 2D শেপে যাব। এবারে আয়তঘন বস্তুটি নিচে যে তলটি রয়েছে দেখা যাচ্ছে না, এখানে শুধু স্লাইডটাই দেখা যাচ্ছে। আচ্ছা, একটু একটু কোন একটু slide টা? একটু একটু আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখে নিচ্ছি। এবার ত্রিমাত্রিক বস্তুটিকে তুলে দিচ্ছি সিলিন্ডার শেপ। দ্বিমাত্রিক শেপে এসে সে দেখতে পেল সিলিন্ডার শেপ তো আর নেই, একটা নতুন শেপ দ্বিমাত্রিক শেপ পেয়ে গেল, যার নাম বৃত্ত, সার্কেল। এইভাবে করালে, হাতে কলমে কাজ করালে ত্রিমাত্রিক শেপের সাথে দ্বিমাত্রিক শেপের একটা যে সংযোগ, একটা যে সমন্বয়, সে সমন্বয় সাধন করতে পারবে। আর যে বিষয়গুলো আপনাদের বলছিলাম, একটু টিএলএম গুলোর ওপর দিয়ে আমরা ক্যামেরাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখুন, এই সমান সংখ্যক, অসমান সংখ্যক, সেখানে এখানে আমরা চিহ্নটা ব্যবহার করেছি। যখন অসমান রয়েছে তখন এই অসমান চিহ্ন, আর আমরা যদি দুদিকে সমান করে দিতে পারি তখন এইভাবে সমান চিহ্নটা দিয়ে দেব। আপনাদের দেখাই যে ডেইলি রুটিনের কথা আমরা বলছিলাম, একটি ঘড়ি, এবং সেখানে তার প্রতিদিনের কাজগুলোকে সেট করে দেওয়া হবে। সেইভাবেই প্রতিদিনের কাজটাকে সেট করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ও ক্লক, ঘন্টা যখনই বাজছে বা অ্যালার্ম যখনই বাজছে তখনই ঘড়ির কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে শিক্ষক তাকে দেখাচ্ছেন, এই দেখো 1টা বাজে, আবার 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে। সে হাতে কলমেও সেটা করবে, হাতে কলমে সে করবে। তখনই কিন্তু তার মধ্যে সে ও ক্লকের ধারণা রয়েছে। শুধুই ও ক্লকের ধারণা নয়, এখানে কিন্তু তার প্রতিদিন সে কি কাজ করবে বিভিন্ন ঘন্টায়, তার সু অভ্যাসের একটা রুটিনও কিন্তু আমরা একই সাথে তৈরি করে দিয়েছি। এখানে দেখুন, শেপের একটা টিএলএম রয়েছে, বিভিন্ন শেপ রয়েছে। একদিকে শেপের সাথে ঠিক একই রকম শেপটাকে মিলিয়ে মিলিয়ে শেপগুলোকে সে চিনবে এবং জানবে। একটা কালার্স রয়েছে, কালার্সের টিএলএম। এবং যেটা বলছিলাম আমরা, যে লেখার ক্ষেত্রে যখন প্রথম সে লেখা শুরু করবে তখন এইভাবে স্টেনসিল ব্যবহার করে সে নাম্বারগুলোর ওপরে স্টেনসিল চালনা করবে। এইভাবে আমাদের যে টিএলএম গ্র্যান্ট এসেছে, আপনারা মানে আমরা সকলেই জানি, সেখান থেকে এই ধরনের টিএলএম কিনে নিলে কিন্তু প্রি প্রাইমারি ক্লাসে যে সমস্ত লার্নিং আউটকাম সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই ধারণাগুলো শিশুদের সামনে উপস্থাপন করতে অনেক সুবিধা হবে। এই পর্যন্ত বলি আমার আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ম্যাডাম, একটু প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু খুব ইকো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলছি প্রথমে ওই বড় এবং ছোট ধারণা আর দেওয়ার সময় বিগ অ্যান্ড স্মল এর আপনি বললেন যে এরিয়া, ক্ষেত্রফল দিয়েও সেটা দেওয়া যায়।
তা আমার মনে হচ্ছে সেটা একটু বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যাবে না? ধরুন একটা পেপারই নিলাম যার দৈর্ঘ্যটা অনেক বড়, প্রস্থ ছোট, তাহলে তার এরিয়া একরকম হলো। কিন্তু আরেকটা নিলাম তার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় কাছাকাছি, তাহলে ওকে আমি বোঝাবো কি করে যে এর এর যার ক্ষেত্রফল বড় তার সে বড়, যার ক্ষেত্রফল ছোট ছোট, কারণ সে তো একটা প্রি প্রাইমারি বাচ্চা তো সেটা বুঝতে পারবে না। একদমই ঠিক বলেছেন, ক্ষেত্রফল শব্দটা আমরা ব্যবহার করব না, কিন্তু দেখবেন বাচ্চা যখন আপনি জিজ্ঞেস করছেন বলো তো কোনটা বড় ছবি কোনটা ছোট ছবি, সে কিন্তু হ্যাঁ। তার একটা ফ্যাকচুয়াল নলেজ আছে, সে কিন্তু বলে দিতেই পারছে যে এটা বড় ছবি এটা ছোট ছবি। তারপরে তার চারপাশে যেটা বড় হবে সেখানে কিন্তু হাত ঘোরাতে সময়টা অনেক বেশি লাগবে, তখন সেটাকে আপনি সময়ের সাথে তুলনা করুন। দেখো যে এই ছবিটার দৈর্ঘ্য প্রস্থ কিছুই আমরা বললাম না, চারপাশ দিয়ে আমি হাতটাকে আঙুলটাকে স্পর্শ করলাম, এটা অনেক বেশি সময় লাগলো। আর এই ছবিটায় দেখো আমি যখন চারপাশ দিয়ে হাত আঙুল চালাচ্ছি তখন কিন্তু একটু কম সময় লাগছে। তাহলে এই ছবিটা একটু বড় ছবি আর এটা ছোট ছবি। যেমন দেখুন এখানে এখানে দুটো ছবি আমরা রেখেছি, এই যে ছবিটা তার পাশ দিয়ে আমি আঙুল চালালাম, এই যে দেখো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার এই আরেকটা ছবি এর পাশ দিয়ে চালালাম, দেখো এইটা কি একটু বেশি সময় লাগছে না? ওর কিন্তু ধারণা আছে, ফ্যাকচুয়াল নলেজ কিন্তু আছে, নেই এমন নয়। ক্ষেত্রফল শব্দটা ব্যবহার করলেন না, আপনি বললেন দেখো এটা একটু বেশি সময় লাগলো, এটা একটু আঙুল চালনা করতে আমার একটু কম সময় লাগলো। এটা না একটু বড় ক্ষেত্রের ছবি, জানো তো, এটা ছোট ক্ষেত্র। হ্যাঁ, ছোট পার্ক বড় পার্ক এইভাবে আর কি, যেটা। এবং দেখুন সমস্ত বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন লেভেলের ছাত্রছাত্রী আছে, আপনার সামনে যে সমস্ত ছাত্রছাত্রী বসে থাকবে তাদের লেভেল বুঝে আপনি শব্দ ব্যবহার করবেন। কিছু কিছু গাণিতিক শব্দ কিন্তু আমরা এখন থেকে দেওয়ার চেষ্টা তাদেরকে করব, এই জন্যই এটা বলা হয়েছে। যদি মনে হয় কঠিন হচ্ছে তাহলে আরেকটু সহজ করে আমরা ভেবে নেবো, তো অবশ্যই। হ্যাঁ, হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো স্যার, অত প্রশ্ন করা দরকার নাই তো, অত লম্বা এমএলএ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রেনিং কন্টিনিউ করুন। हमको भी देखिएगा। ট্রেনিং কন্টিনিউ করুন। Dear participants, now we may go to the another domain, that is the second language English in pre-primary, where we may easily interact or find out different naming words, describing words, doing words by incorporating different learning activities to achieve learning outcomes in respect of second language English in our pre-primary section also. So after going through the another two domain, that is the first language and another one is mathematics. Now we are entering in the arena of second language English.
how can we interact with our pre-primary children through communicating pattern for school readiness program at the age of 5 in pre-primary classes. Requesting all of you to listen minutely, note down your queries, find out all the activities that you have already framed and checked and incorporated in the written areas which are present in your activity book, that is the Bihan Teacher's Handbook. Now, you must start. Okay, thank you. Good afternoon, everybody. After completing the first language acquisition and the learning outcomes of maths, now we are entering at the second language learning outcomes. Presentation. First stage, in the very first stage, we have two steps, that is listening and speaking. And the second part, there would be reading and writing. Now, for the oral language development, we have to based on our listening and speaking skills. As this is a foreign language, there have some inertia in all of us. If we overcome this inertia properly, then we can easily convert the students' actual knowledge to the conceptual knowledge throughout the procedural knowledge. That is, as much as English approaches we can provide to our children, they can do more and more practice according to us. But at first we have to decide that we must provide them more and more English approaches in the classroom situation. Now the first learning outcome. First learning outcome is greet and respond to greetings. If we are able to inform them about these greetings, not only about the school timing, but also throughout the day, then what happens, and to tell them that they would practice them in their home or their or when they when they will be their friends or the surroundings. Like good morning or good afternoon, we can practice in our school. But good evening and good night, that would not be possible to practice in our school. But we can make them inform that whenever they will be at home at the evening, if anyone who are meeting newly, then he or she can greet good evening. And before going to bed, they can greet with good night. But one thing there to be noticed, that they would not get enough support from their surroundings. So that lacking we have to fulfill in our school, because that environment, that surrounding support, they are not getting, so they may be deprived or discouraged. So we have to make them encouraged properly. And these are the greetings that we can easily practice to our PP class, that is welcome, goodbye, thank you, pleasure, sorry, excuse me, please, and may I, can I. One thing we can tell, that may I drink water. What happens, that they are very familiar to their English, to their Bengali language. They used to say these greetings with the English, they use the Bengali also. But whenever they do this, they are telling that may I go to toilet, ma'am, bathroom jabo, ma'am. So then we will not discourage them, we will encourage them. You are right,
but you have to tell only, may I go to toilet, ma'am? So that is up to me or up to us how much we can take them to their oral language development or communicative English. Next, our next learning outcome is to follow the simple instructions. This is the very important part, because whenever they are coming from home to school, they are coming coming into a different environment. So in this different environment, whenever we are giving them some instructions in mother language, they can follow. But whenever we are telling them in English language, then there would be some problem. So whenever we are using these instructions in English, we have to use proper gestures and postures to scaffold them to understand the meaning of the doing words. And also one thing we can do at the very starting of our academic session, we can prepare doing word pool, like you can see here. As it is prepared at the preliminary or predetermined way, as otherwise whenever we are using this in the classroom, there would be the possibility of distraction. So we must not be distracted, as they are only 5+ age, and if we are distracted, then they will also distracted. They can achieve the proper knowledge of language acquisition. So it will be predetermined the list, and we must know that how far we will introduce with them. And the very preliminary stage, we will use the one word, that is come, only come. And later, when they are familiar with understand the instruction come or go, then we will give the instructions later expanding form, that is, you come here, you please, you go there. At the very preliminary stage, we can say only sit by moving our hand, only sit. And when they are able to understand that what is the meaning of sit, then we can say that please sit down on the bench. And ultimately, after practicing this more and more, they will be able to understand the instructions and can follow this properly. The next learning outcome, that is sing songs and rhymes with actions. This is the very important part of our pre-primary curriculum, because they are very small. So the enjoyment or the joyful learning is very necessary for them. So whenever we are introducing these rhymes, we must be concerned about that these rhymes will be introduced with proper actions, proper pronunciation, and proper gestures, and sometimes proper tunes. If we can able to do that, then they will follow us joyfully. Otherwise, they will get bored, because all the meaning of the words that used in the rhymes, they are not familiar with that. In this case also, we will take some particular themes, that our full PP learning outcome is dependent on themes already that I've told. That is school. Whenever we are saying that teddy bear goes to school, from this sentence we can pick up the school, and we can enrich our children about the schools and the equipments or the environment he or she can get there. Likely the classroom, home, body parts, flower, fruits, vegetables, animals and their sounds, elements of environment, alphabet and phonic sounds, and number rhymes. Here you can get some rhymes from the Bihan. The page number is also given there. And rather than that, we all know many rhymes beyond this Bihan that will be more helpful to use it in our classroom. The last two topics, points, that is alphabet and phonic sounds. Very important for us, because from this stage, later we will gradually skip.
into our লাগলো second দেখ part, that is reading. পড়লো So whenever we are using the alphabet, we must be aware of the phonic sound, and we must introduce the phonic sounds with the alphabets accordingly, following the rhymes, and later we will see that activities. And in case of number rhymes, not in case of number rhymes, whenever we are introducing the number concept, not only introduce the numbers, but also we make to able to learn how to count. Later, when we'll describe our activity, we will show there how this learning procedure can be introduced. Sorry. The next learning outcome is identifies and names of familiar objects from immediate environment, colors, shapes, body parts, clock, doors, etc. And the expresses emotions through verbal and non-verbal modes, gestures, and drawings. Here also we have to prepare two word pools. One is naming word pool, and other two word pools. One is naming word pool and other will be describing word pool. Here also we will predetermine that how far we can introduce in our classroom. Otherwise, whenever we are without building up the instructional design, or without taking the plans preliminary stage, whenever the classroom is going on, then that can be destructive. So here also, whenever we are building the naming words, we here also take some themes, that is shapes, circle, triangle, etc. In body parts, there are two things: sense organs, eyes, nose, ears, tongue, skin, and the other organs, hand, leg, neck, finger, toes, etc. The objects like house, heart, tree, pen, pencil, book, chair, table, chalk, duster. Whenever we are introducing these objects, then we can provide them with the picture cards or the blocks. As very recently we have received the TLM grant, we all know, we can use them here to get the scaffold, to give the scaffold to our children. And in case of places, home, school, playground, market, railway station, hospital, post office, and zoo, already in school we have some picture cards. We have that have provided from SAMAGRA SHIKSHA mission to our schools. We can use them. If is not there, we can prepare them, or if that is not also possible, we can make them buy from the market. Now the fruits: mango, banana, apple, guava, jackfruit, watermelon, etc. Flowers: sunflower, rose, lotus, lily, china rose, etc. Vegetables: potato, onion, chili, cabbage, cauliflower, etc. Now the days of the week: Sunday, Monday, Tuesday. Whenever we are using this theme to them, the days of the week, then we can use the calendar here, and some TLMs we can prepare to support them. Accordingly, the months: January, February, March, etc., and the other objects. Now the describing words. In the describing words, whenever we are introducing the colors, already they are coming by knowing that the colors in Bengal, that is red is lal. They know lal. Now we will convert that lal into red. That is the learning outcome of our English language. As the whole curriculum is going on integrated way, so the Bengali and English will be implemented simultaneously. And then the name of the comparison words like tall, shorts, and then the name of the expressions. Here there would be some problem that how we express the expressions. Here that will also show you after this session, that how we can show the expressions to them. And at last
that is the rhyming words. This rhyming, whenever we are preparing this word pool with rhyming words, we must be concerned about the sequence of the vowels. That is cat, bat, mat. Here we are using the A. And after this series, completing this series, we will introduce the other rhyming words where their A will be at the different sequence. And after completing that, the A sequence properly, then only we can convert the E sequence, that is pen, ten, den, and then tin, tin, tin. It is not necessary, but each and every sequence they have to learn. But as far as they can do, we make them to do that. Now that is the another important part, that is introducing himself or herself. Whenever a child introduce himself or herself, what happened to them? Now they get hesitated. In also Bengali, if we ask what is your name, 5+ student, PP students generally don't want to give the answers except some exceptional cases. So here we can provide some WH questions. That is, what is your name? Where do you live in? Which clothes do you read in? What is your father's and mother's name or mother's name? How old are you? Likely those. And the very preliminary stage, we must expect the answers only in one word. That is, what is your name? They will tell Robi, only Robi. But we have to convert this factual knowledge into the conceptual knowledge whenever they will able to speak or tell the answer in a complete sentence. That is, whenever we are asking, what is your name? They can able to tell that my name is Robi Roy. So then this learning outcome is fulfilled, that he or she can introduce himself or herself properly. So after practicing this, we can also here introduce the be verbs in this section. But not only saying that these are the be verbs, is are the be verbs, not only that. We can only say that I am a girl. I am a girl. You are a boy. He is a boy. She is a girl. It is a pen. Whenever we are telling this, it is not necessary to the idea that I is the subject, am is the be verb, and there is the boy is the object. Not that. But only they are practicing to say some statements their own. That is, I am boy. I am a boy. And whenever they will able to these statements, then their oral language development will be gradually developed very, very fluently. And whenever we are introducing these be verbs, if possible, not compulsory, but if possible, we can introduce the negative patterns also. But not saying that these are the negative sentences, not that. Only we are putting a not in between the sentences which we have already make them know. I am a girl. He or she know that I am a girl. We will put only a not there. I am not a boy. You are not a girl. He or she not your friend. It is not a pen. Whenever they are able to learn this not, they will know how to say no. Because in oral language development or communicative English, these negative patterns are also very necessary to them. Now this is the end of our first part, that is phonetic awareness, that alphabets with phonic sounds used to increase the knowledge of vocabulary. With this, the comprehensions they will able to say by introducing themselves whatever we are describing in our previous section, and then come the fluency. And whenever the fluency comes,
what happens now? Then we can provide the print rich environment to them. Then we could convert them to the book exposure. That is our next step. That is reading. As far we go through that, these all were the oral language development. Now we are entering a zone that is very important, that is reading. In this step, we have to give exposure more and more about recognizing the letters and their corresponding sounds. Whenever we are using these cards, here you can see in the slide that we have taken the cards where the capital and smalls both are introducing simultaneously. There have a reason to introduce them together, as they could later, whenever we will convert them at the exposure of book, then they can easily identify or recognize the capital letters and small letters properly. And after practicing this, whenever they are able to identify some familiar letters, then we can convert them into the activities. Activities like we can provide them the word cards with capital letters and the small letters, and give it to them and to say which one is written in capital letter and which one is the small letter. They can identify this. And one more activity is very familiar with them. That is, we can provide them some blocks or some cards of capital and small by mixing them. And we can tell them that you have to pick up the small e. Suppose we have to pick up the small e and come to me. If they can able to do rightly, then that is it is proved that their learning of identification or recognition of the letters has completed. And one more thing, here you can see in the slide that we have taken the card, that is there are some lines. We can easily take the cards, they have not the lines, only the alphabets, but we have chosen these because from the very beginning, whenever they recognizes the letters, they will able to know at the next step, when we convert them to writing, how far they will use the space when they are going to write. So these are the preparation of the writing level. That is why we have chosen the cards where the lines are drawn. Sorry. This is another important part, that is storytelling. Sometimes we think that the children are very small, they can't tell the story in English. How it would be possible? It is possible if we convert the picture reading familiar with them. At first, at their vernacular, they will tell, and then we gradually will convert them into English. As whenever we are taking up the stories, we must be very concerned that the story must be short and simple. When that would be short and simple, then what happened from this story, we have to choose very important 4 to 6 sequences. Those are the very important sequence. Then we can prepare the picture card. If it is not possible to draw, then we can take the pictures from the books also. But we have to prepare these cards and provide them to our children. At first, they will try to say that in their vernacular language or mother tongue. Whenever they are able to explain them tell the story in mother tongue, then we will gradually convert them in English. But it will happen that some of the students, they cannot be able to tell the story in mother tongue also. But in that cases also, we can give our English exposure
by indicating the picture elements like what is this? This is a sun. Who is this? This is a crow. This type of conversation when will we use? Then gradually the people who can not able to telling the story properly, gradually he or she will move at them. And one thing we will concentrate with that we are choosing out the stories that there must be the values, as the holistic development of a child is required, we know. So if there would be the moral of the story, then easily through this story the moral will be, they will be equipped with this moral and their value education can occur. This is the last part, that is writing. Here we have to move our children from scribbles to some few familiar letters. And the very preliminary stage, we will not provide them to, we will not give them to write. We will make practice them some activities, like we can prepare the cards where the alphabets are written in the sandpapers, and they will move their fingertips on them, and they can able to know how the A is seen and how the B is seen. After acquisition of this knowledge, then we can move them at the writing. Whenever we moving them into the writing, at first we will provide them some lines, only the standing lines, sloping lines, clipping lines, this type of lines. When they are becoming familiar with that, then we can describe that how 2 or 3 lines make a letter, like 2 sloping lines and 1 slipping line make the A. And by telling that, we are providing them the dots of A. And the very preliminary stage, the dots will be more, and gradually they are able to write. We will reduce the scaffolds of dot, and at the end we will we will reduce the dots, and whenever they can able to learn the letters. And with that, as again it is the integrated learning, from the letter writing, we will also practice the number writing. As in mathematic learning outcome, they are already practicing this, so we can also here implement this. All these are some exemplary ideas. It is not that you have all to do this. We are sharing some ideas, and you are very resourceful. Hope you will implement all these ideas more resourcefully in your classrooms. Thank you. Here we can provide some activities. We will like to show you. Sharing stop. Now, as we have told to you that whenever we are introducing the rhymes in our classroom, there must be gestures and posture. As in the classroom, if we tell that teddy bear, turn around, they will not interested to do that. But whenever we tell that teddy bear, turn around, teddy bear, turn around. Teddy bear, touch the ground. Teddy bear, touch the ground. Lightly. And one important thing, that is, we have introduced in the alphabets. Whenever we are introducing the alphabets in our classroom, we can provide some cards. As with that, we have to pronounce the phonetic sounds, that is likely. A for apple, ah, 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 ah.
Ma'am, time is over. Please Please conclude the program. Likely all the letters we can find, you can find the all these phonetic rhymes in the net or in books. You can continue in your classrooms. And we have already told that the describing words, the expressions, how we can show the expressions. In the all of us are now very familiar with the smartphones and the emojis, and these emojis we can express to the children to describe the expression properly. They also are very familiar with these expressions. They know these are the emojis, and from these we can able to make them that he is happy, she or he is sleeping, so and this somebody is angry. So these we can also build them and different ways and use them, and can able to they can handle these. One important part that we have told that before going to the writing session, we have to make the scribblings. From the TLM grant, we can write this like one sloping line, one sloping line, and one sleeping line. That consists the A. One sloping line, one sloping line, and one sleeping line. That is A. Likely, whenever we are practicing these, then they are familiar to move the hands fluently, then we'll convert in the writing. Here are some TLMs. We can see that these are the blocks that we can move and put them at the proper places. Here the alphabets. We can go that the word formation. Whenever we are introducing the oral language development or word construction, then this is a dog and D and G is there, and we are taking the O there and it is forming the dog. So whenever also we can using the alphabet rhymes, D for dog, da da da, we can also use this TLM. Thank you. Yeah. শুনলেন একে একে প্রথমে বাংলা, তারপরে অঙ্ক এবং শেষে ইংরেজি। এবারে আমরা থিম ভিত্তিক আলোচনা শুরু করব। আমার যে বিষয়গুলো সম্পর্কে বলবো, যে ভাবমূল সম্পর্কে বলবো, তার প্রথমে আমি বলবো স্বাস্থ্য এবং সুস্থতা। প্রথমে একটি ছড়ার গান দিয়ে শুরু করছি। আপনারা আমার সাথে অবশ্যই গাইতে পারেন, কিন্তু আনমিউট করবেন না। সকালবেলা উঠে সবাই দাঁতটি মেজো ভাই, দাঁত না মেজে খাবার জিনিস মুখে দিতে নাই। নোংরা হাতে খেলে পরে পেটের অসুখ করে, নখটি কেটে হাতটি ধুয়ে তবে খেতে বলে। খাওয়া হয়ে গেলে সবাই পড়তে বসো ভাই, পড়ার সময় কখনো ফাঁকি দিতে নাই। স্নানের সময় সাবান দিয়ে ময়লা ধুয়ে নাও, চুলা ছেড়ে তারপরে ময়লা ফেলে দাও। যেথায় সেথায় ময়লা ফেলে নোংরা করো না, কখনো যেথায় সেথায় থুথু ফেলো না। সব সময় খাবার আগে সাবান নেওয়া চাই, সাবান দিয়ে ধাপে ধাপে হাতটি ধুয়ো ভাই।
নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিদ্যালয়, সব জায়গা আমাদেরই পরিষ্কার রাখতে হয়। নিজে পরিষ্কার হয়ে তবে অন্যকেও বলি, এসো সবাই মিলে নির্মল বিদ্যালয়ে গড়ি, এসো সবাই মিলে নির্মল রাজ্যটাকে করি, এসো সবাই মিলে নির্মল ভারতবর্ষ গড়ি, এসো সবাই মিলে নির্মল পৃথিবীটাকে গড়ি। ম্যাম আরেকবার রিপিট করা পসিবল হবে? স্যার অনেকটা সময়ের ব্যাপার, রিপিট করাটা আরেকবার কঠিন। কাইন্ডলি, একবার না কাইন্ডলি। স্যার, অনেকে বাকি আছেন স্যার, No repeat, এটা ma'am. রেকর্ড হচ্ছে, আপনারা পেয়ে যাবেন, Time is রেকর্ড করা হচ্ছে। আমি বিষয়ে ঢুকে যাই স্যার, হ্যাঁ, না হলে অনেকটা সময় চলে যাবে। এখানে দেখুন, এই যে প্রথমেই ছড়ার গানটা করলাম, मैम हिंदी में भी होना चाहिए। আমরা তো বাংলাটা নিয়েই কাজ করছি, আমরা বাংলাতেই এখন। এখানে যে এই যে রাইমটা হলো, আপনারা বুঝতেই পারছেন আগে 5টা ডেভেলপমেন্ট এরিয়ার কথা বলা হয়েছে। এই রাইমটা দেখুন 5টা ডেভেলপমেন্ট এরিয়াকেই ছুঁয়ে গেছে। ভাষার বিকাশ, বৌদ্ধিক বিকাশ, নান্দনিক বিকাশ, সামাজিক হৃদয়বৃত্তিক বিকাশ এবং শারীরিক বিকাশ। এই যে রাইমটা যখন হচ্ছে তখন অবশ্যই কিন্তু জেস্টার পশ্চাৎ থাকবে। শিক্ষক কিন্তু হাত পা নেড়ে বিষয়টা, গানের সাথে বিষয়টাকে সংযুক্ত করবেন। গান কিন্তু শুধু গান নয়, এরপরে এই যে গানটা হলো তার প্রতিটা বিষয় নিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে তার ডিসকাশন চলবে, যে কিভাবে সে নিজেকে পরিষ্কার করবে, কেন, যখন সে কেন এই ধরনের প্রশ্ন শিক্ষক করবেন শিক্ষার্থীদের, তখন কিন্তু তার বৌদ্ধিক বিকাশের যে ডেভেলপমেন্ট এরিয়া সেটাকে স্পর্শ করে যাবে, যে কেন তুমি নিজে পরিষ্কার হলেই হবে না, তোমার বন্ধুকেও বলতে হবে। এইভাবে সে কিন্তু নিজেকে, এই যে বিশ্ব পৃথিবী, সেও যে একজন অধিকারী, এবং তার এই বিশ্ব পৃথিবীতে যেরকম অধিকার আছে সেরকম দায়িত্ব আছে, অর্থাৎ সামাজিক হৃদয়বৃত্তিক বিকাশের দিকটিও কিন্তু এই গানটিতে খুব পরিষ্কার আর স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এভাবে কিছু লার্নিং অ্যাক্টিভিটি আমরা ক্লাসরুমে তৈরি করব। আপনারা বুঝতেই পারছেন আমার বিষয় হচ্ছে স্বাস্থ্য এবং সুস্থতা। এই স্বাস্থ্য সুস্থতার কেন্দ্রে রয়েছে শিশু, তাই জন্য প্রত্যেকটি ভাবমূল যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভাবমূলটিও একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার কেন্দ্রে রয়েছে শিশু। আমরা জানি বিভিন্ন কারণে শিশুরা বিদ্যালয়ে আসে না, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে তাদের অসুস্থতা। তাই জন্য সুস্থ থাকতে হবে, তবেই তো সে বিদ্যালয়ে আসতে পারবে। তাই এই ভাবমূলটি নিয়ে কিন্তু আমাদের বিশেষভাবে চর্চা করতে হবে। আমরা এবার একটু স্লাইডে আসবো, স্লাইড সামনে রেখে আমরা আলোচনা করব। এই ভাবমূলে আমি যে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, একটা হচ্ছে তার সু অভ্যেস, আরেকটি হচ্ছে মূল্যবোধের চর্চা, সে কিভাবে করবে, নিজের কাজ নিজে, কি দিয়ে শিক্ষক আওয়াজ করছেন, শিক্ষার্থীরা চোখ কোনোভাবে যদি খুলেও ফেলে তাও যেন দেখতে না পায়। এরপর প্রশ্ন করা হবে যে কিসের আওয়াজ তুমি শুনলে বলো তো, কিভাবে শুনলে, তোমার তো চোখ বন্ধ ছিল, তুমি তো দেখতে পাওনি, তাহলে তুমি কিভাবে শুনলে, তুমি কি নাক দিয়ে শুনতে পেলে, তুমি কি স্পর্শ করলে, না তুমি তো স্পর্শ করনি, তাহলে তুমি শুনলে কি করে? তখন কিন্তু তারা বলতে পারবে যে আমরা কান দিয়ে শুনতে পেয়েছি। যদি কানটা বন্ধ করে দিয়ে আওয়াজ করা হয়, জিজ্ঞেস করা হবে কিছু কি শুনতে পেলে, তারা বলবে না আমি দেখতেও পাইনি, শুনতেই পাইনি, তারপরে কানটা ম্যাডাম শোনা যাচ্ছে না। একটু থেমেই আছে। ঠিক আছে। আচ্ছা, আমি প্রথম থিম স্বাস্থ্য এবং সুস্থতা, এর কিছু অ্যাক্টিভিটি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী থিমে চলে আসি, সেটা হচ্ছে আমি ও আমার পরিবার। এখানে কেন্দ্রে রয়েছে আমি, অর্থাৎ শিশু নিজে। ফলে শিশুর নিজেকে প্রথমে চিনতে হবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে চিনতে হবে। সেক্ষেত্রে আমরা একটা অ্যাক্টিভিটি, লার্নিং অ্যাক্টিভিটি করাতে পারি, সেটা ইংরেজিতেও করাতে পারি আবার বাংলাতেও করাতে পারি। যেমন টিচার কিছু ইনস্ট্রাকশন দেবেন, সেগুলো শিক্ষার্থী সেগুলোকে অনুসরণ করবে। যেমন আই টাচ মাই হেড, আই টাচ মাই ফোরহেড, আই টাচ মাই আইজ। ইংরেজিতে বলার পাশাপাশি বাংলাতেও তিনি বলবেন আমার মাথাকে আমি ছুঁই, আমার কপাল আমি ছুঁই, আমার
চোখকে আমি ছুঁই, আমার কানকে আমি ছুঁই, এবং ইনস্ট্রাকশনটা আমি বলেই দেবে, কারণ যেহেতু প্রত্যেক শিক্ষার্থী এই কথাগুলো বলবে, নিজে বলবে এবং নিজেই কাজটি করবে। এইভাবে যদি তাকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তার প্রতিটা শরীরের যে অঙ্গ এবং প্রত্যঙ্গকে শিক্ষক চিনিয়ে দিতে পারবেন, এই ধরনের একটা লার্নিং অ্যাক্টিভিটি তিনি করতে পারেন। এরপরে আসি পরিবারের কথা। শিশুরা কিন্তু নানান রকম পারিবারিক অবস্থা থেকে আসে। হয়তোবা কেউ শুধুমাত্র বাবার সাথে থাকে, কেউ বা তার মায়ের সাথে থাকে, কেউ বা সমস্ত পরিবারের সকলের সাথেই থাকে, আবার কেউ বা হোমে থাকে। যে যেখানেই থাকে সেটাই তার পরিবার। সেই পরিবারে সে কিরকম আছে আমরা জানবো, এবং পরিবারে সে যেরকম পরিবারে থাকুক না কেন, পরিবারের যে পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু আমরা তাদের চেনাবো এবং জানাবো। বাবা, মা এবং প্রত্যেকটা শব্দ শুধু নয়, এই যে পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কের নাম এবং সেটা বাংলায় এবং ইংরেজিতে দুভাবেই এখানে কিন্তু তার শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে। ঠাকুরদা, দাদু, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ঠাকুরমা, দিদা, এইভাবে ফ্যামিলির যত পরিবারের যত লোকজন হতে পারে তাদের সকলের সাথে পরিচয় ঘটানো। ইংরেজিতে সুবিধা হচ্ছে যে আঙ্কেল বললেই আমরা জ্যাঠা, কাকা, পিসেমশাই, মামা, মেসোমশাই সকলকে মোবাইলের চার্জ শেষ হতে চলেছে, আর টাইমিংটা তো দেখেন না আপনি একটু, 3টা বাজতে রয়েছে। আন্ট, জেঠি, কাকি, পিসি, মামি, মাসি, ব্রাদার, সিস্টার, দাদা, ভাই, দিদি, বোন, কাজিনস, মাসতুতো, পিস্তুতো, জেঠতুতো, খুড়তুতো, মামাতো ভাই বোনদের বলা হয়। বৌদি, শালিকা, এইভাবে দেখুন প্রত্যেকটা মানুষের সাথে আমরা পরিচয় ঘটিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটা ছড়া আপনারা ক্লাস 1 এর বইতে আছে, আমি সেইভাবে আর উল্লেখ করছি না, শুধু প্রথম লাইনটা বলছি। দাদা, দিদি, বাবা আর মা, ঠাকুরদা আছে, আর আছে ঠাকুমা। ক্লাস 1 এ আমার বইতে রয়েছে। দেখবেন এই ছড়াটি কিন্তু পরিবারের যে একটা একাত্ম ভাব, পরস্পরের সাথে সুন্দর সম্পর্ক এই ছড়াটির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এই ছড়াটি কিন্তু লার্নিং অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর আসি আমিও আমার পরিবেশ। শিশু শুধুমাত্র পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকে তা তো নয়, তার চারিদিকে রয়েছে পরিবেশ। তার চারিদিকে কি রয়েছে? মাটি, জল, আকাশ, ফলে দিন, রাত, সূর্য, চাঁদ, তারা, আকাশ, মেঘ, বাতাস, পুকুর, সমুদ্র, পাহাড়, যে যেরকম ভৌগোলিক অবস্থানে রয়েছে তার সামনে থাকবে, সকলে পাবে, কেউ সমুদ্র পাবে, কেউ পাহাড় পাবে, কেউ বা মালভূমি পাবে, কিন্তু সবাই যেটা পাবে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, বসন্তকাল। কেউ বা গ্রামে থাকে সে পাবে গ্রামের পরিবেশ, কেউ বা শহরে থাকে সে পাবে শহরের পরিবেশ। গ্রামের রাস্তাঘাট, শহরের রাস্তাঘাট এবং চাষবাস, দোকান বাজার, পরিবেশ। পরিবেশ সংক্রান্ত বা এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেই সংক্রান্ত শিশুদের কিছু ক্লাস দেখাচ্ছি। নান্দনিক বিকাশের কিন্তু আমরা ভাষার বিকাশ, বিকাশের জায়গায় যেতে পারি। এই ক্রাফটটা দেখুন, এটা একটা কথাগুলো আপনারা থামান একটু। 1000 টাকার উপরে না, মিউট করুন, মিউট করুন। এসআই অফিস গাজল, বন্ধ করুন। এসআই অফিস গাজল একটু প্লিজ বন্ধ করুন। যাদের অসুবিধা হয়, অর্থাৎ তার ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপ্রেশনের একটা প্রকাশ ঘটবে এই কাজগুলোর মধ্যে দিয়ে। এখানে সপ্তর্ষি মণ্ডল এবং কালপুরুষ সেটাও সে তার ক্রাফট ওয়ার্কে করবে। শিক্ষক অবশ্যই তাকে সাহায্য করবেন, বিভিন্ন স্টার্স বসিয়ে বসিয়ে সেই কাজগুলি করতে পারে। সব ক্ষেত্রেই কিন্তু একটা ফিজিক্যাল ডেভেলপমেন্টও হচ্ছে, এবং পাতা ছোট ছোট করে, অর্থাৎ কোলাজের কাজ, টিয়ারিং করে যে কোলাজের কাজ করা যেতে পারে, এবং সে তার স্বাধীনতা দিবসে তারও একটা কন্ট্রিবিউশন আছে প্রি প্রাইমারি, তারা এইভাবে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করবে। এইভাবেই কিন্তু আমরা নান্দনিক বিকাশের জায়গা থেকে শারীরিক বিকাশ, সামাজিক হৃদয়ভিত্তিক বিকাশ, ভাষার বিকাশ, এর
আমরা বলছি সেটাকে বলছি ভেষজ উদ্ভিদ। কোনগুলোকে আমরা ভেষজ উদ্ভিদ বলছি? না, এই উদ্ভিদগুলোকে আমরা ভেষজ উদ্ভিদ বা ঔষধি বলছি। এই ধরনের গাছগুলোর পাতা, মূল, শিকড়, কাণ্ড, নানা ধরনের গাছের ছাল আমরা বিভিন্ন ধরনের রোগ সারাতে ব্যবহার করি। এই ধরনের ভেষজ কিছু উদ্ভিদ হলো তুলসী, বাসক, থানকুনি, কালমেঘ, সর্পগন্ধা, আমলকি, হর্তকি, ঘৃতকুমারী, তেলাকুচা ইত্যাদি। এইসব ভেষজ গাছগুলো আমরা আমাদের বিদ্যালয় এবং বাড়িতে দেখতে পাই। এই ধরনের নানা ধরনের ভাগগুলো, সেই গাছগুলোর নাম আমরা গল্পের আকারে শিশুদের সামনে তুলে ধরতে পারি। এখন প্রশ্ন হতে পারে, আমরা কি শিশুদেরকে স্বভোজী উদ্ভিদ, পরভোজী উদ্ভিদ বা পরাশ্রয়ী উদ্ভিদ, জলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ এই ভাগগুলো শেখাবো? এগুলো কি আমাদের পিপিতে শেখাবো? তাহলে আমরা পরবর্তীতে কি শেখাবো? আমরা আমাদের স্কুলে যে ধরনের বাচ্চাকে পাচ্ছি, তারা যতটুকু নিতে পারছে ততটুকুই জানাবো। আচ্ছা, তাদের মনের খাদ্যর যে ভান্ডার, সেই ভান্ডারকে পূর্ণ করার দায়িত্ব আমাদের শিক্ষকদের। তাই সেই জায়গা থেকে আমরা আলোচনা করব আমাদের বাচ্চাদের কাছে। গাছগুলো তারা নাম বলবে, তাদেরকে আমরা ক্লাসিফিকেশন করব, অর্থাৎ তাদের জানা জিনিস থেকে কিছু অজানা কিছু তথ্য তাদেরকে দেব, তাদের যাতে সেইভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। এই সংক্রান্ত, গাছ সংক্রান্ত নানা ধরনের আলোচনার পরিপ্রেক্ষিতে গাছের একটা ছড়া আমরা বাচ্চাদেরকে বলতে পারি। গাছেরা দাঁড়িয়ে থাকে, কোনোখানে যায় না, রোদ, জল, হাওয়া ছাড়া আর কিছু খায় না, মাঝে মাঝে রোদ খায় ডালপালা ছড়িয়ে, বৃষ্টির জল খেয়ে হেসে পড়ে গড়িয়ে। গাছের সম্পর্কে এই ধরনের আলোচনার পরে আমরা যেতে পারি পরবর্তী আলোচনায়। আমরা ফুল নিয়ে আলোচনা করব। এবার আমরা ফুলেদের রাজ্যে। ফুলেদের রাজ্যে আমরা বিভিন্ন ধরনের ফুল নিয়ে আলোচনা করব। এমন কিছু গাছ আছে যেই গাছেগুলোতে শুধুমাত্র ফুল হয়, কোনো ফল হয় না, যেমন টগর, জবা, কামিনী, গোলাপ ইত্যাদি নানা ধরনের ফুল গাছ। এবার এই যে গাছের, আমরা স্লাইডে আপনারা দেখছেন আমরা বিভিন্ন ফুলের নাম জানিয়েছি, এবং এই ফুলগুলোর নাম আমরা একই সাথে সাথে বাংলা প্রথম ভাষা এবং ইংরাজি দ্বিতীয় ভাষাতে শেখাবো। এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন আমরা সবাই হই। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা বলে গোলাপ, গোলাপ হচ্ছে রোজ, রোজ মানে গোলাপ। এই রোজ মানে গোলাপ, এই জায়গা থেকে বাচ্চাদেরকে আমাদের বার করে আনতে হবে। ঠিক যেরকম ভাবে একটা বাচ্চার স্কুলে একটি নাম, বাড়িতে তার মা আদর করে তাকে আরেকটি নামে রাখে, তার যেমন দুটো নাম বা তিনটে নাম বা একাধিক নাম থাকে, ঠিক সেরকম ভাবে বাচ্চাকে আমরা বলবো রোজ, গোলাপ, অর্থাৎ গোলাপের দুটো নাম, রোজ, গোলাপ। এবং যখন আমরা দেখবো বাংলা ভাষার পাশাপাশি বা অন্য কোনো ভাষাভাষীর বাচ্চা আছে, তারা যে ভাষাতে সেই গোলাপকে বলে, আমরা তাকে সেরকম ভাবে শেখাতে পারি বা জানাতে পারি। পরবর্তীতে আমরা আসব বিভিন্ন ধরনের মরশুমি ফুল। মরশুমি ফুলে আমরা আসব। মরশুমি ফুল কিরকম হয়, অর্থাৎ বিভিন্ন ঋতুতে আমরা যে ফুলগুলো পাচ্ছি সেগুলোকে আমরা মরশুমি ফুল বলছি। এর মধ্যে গ্রীষ্ম ঋতুতে আমরা পাচ্ছি গন্ধরাজ, রঙ্গন, বেলফুল, জারুল, কামিনী, সূর্যমুখী। বর্ষা ঋতুতে বকুল, মালতী, রজনীগন্ধা, দোলন চাঁপা, সাদা গোলাপ, শ্বেতকাঞ্চন, টগর, দোপাটি এগুলো পাচ্ছি। শরৎকালে পাচ্ছি শিউলি ফুল, এবং শরৎকাল বললেই যে ফুলটির নাম সবার আগে আমাদের মনে আসে তা হলো কাশফুল এবং ছাতিম ফুলের গন্ধ। তার সাথে আছে বকফুল, স্থলপদ্ম এবং জলপদ্ম। হেমন্ত ঋতুতেও আমরা ছাতিম ফুল, বকফুল, শিউলি, গন্ধরাজ পাই। শীতকালে আমরা পাই ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা, গ্ল্যাডিওলাস, অ্যাস্টার এই ধরনের ফুল। এবং বসন্ত ঋতুতে রক্তকাঞ্চন পাই, তার সাথে পাই কুরচি, শাল, এবং বসন্তকাল মানেই লালে লাল, শিমুল এবং অশোকের মেলা। সেই পলাশ, ক্যামেলিয়া, দেবদারু এবং মহুয়া ফুল আমরা বসন্তকালে পাই। এবার এই যে আমরা ঋতু গাছের কথা বললাম, ফলের কথা বললাম, ফুলের কথা বললাম, ফুলের একটা ছড়া আমরা আলোচনা করে নিতে পারি। সেই ফুলের ছড়াটা আমরা একটু শুনে নিই। দোলের সময় শিমুল, পলাশ, অশোক ফুলের মেলা, সরস্বতী পুজোর সময় হলুদ গাঁদার খেলা, বর্ষাকালে কদম ফোটে, ডালিয়া ফুল শীতে, পুজোর সময় বাগান ভরে শিউলি টগরেতে, পুজোর সময় বাগান ভরে শিউলি টগরেতে। এরপরে আমরা চলে আসি ফলের কথায়। ফলকে আমরা নানাভাবে ব্যবহার করি। কখনো আমরা গরমকালে ফল খাই, কখনো আমরা শীতকালে খাই। গরমকালে একরকম, শীতকালে একরকম, এরকম নানা ধরনের ফল আমরা ব্যবহার করি। আমাদের বাড়িতে নানা ধরনের
ফল আমরা প্রতিনিয়ত আনি, এবং আমরা আগেই যখন আমরা স্বাস্থ্য সুস্থতা নিয়ে আলোচনা করেছি, ফলের উপকারিতা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বিভিন্ন ধরনের ফলের নাম বাচ্চাদেরকে চেনাবো, এবং ফলের নাম চেনানোর সময় একই রকম ভাবে দু ধরনের নোমেনক্লেচার আমরা ইউজ করব, এবং সেক্ষেত্রে আমরা যখন নামগুলো ফলের চেনাবো তার সঙ্গে এরকম ভাবে আমরা বলতে পারি ফলকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সরস ফল, একটা হচ্ছে নিরস ফল। আখ, আম, লিচু, কাঁঠাল, তরমুজ এগুলোকে আমরা যেমন সরস ফল বলছি, তেমনি পাশাপাশি আমরা বাদাম, কাজু বাদাম, আখরোট, কাঠবাদাম, খেজুর, কিশমিশ, সুপারি এগুলোকে আমরা বলছি নিরস ফল। আবার ফলের বীজ অনুযায়ী বা ফলকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে একটা বীজ আছে এরকম ফল, আবার বহু বীজ আছে এরকম ফল। একটা বীজ আছে এরকম ফল হলো আম, জাম, লিচু, কুল, খেজুর, এবং অনেকগুলো ফল আছে, অনেকগুলো বীজ আছে এরকম কিছু গাছ, ফলের নাম আমরা বাচ্চাদেরকে বলতে পারি, যেমন তরমুজ, কাঁঠাল, পেয়ারা, আপেল, কমলা লেবু, বাতাবি লেবু। এছাড়াও আরেক ধরনের ফল আছে যে ফলগুলোতে আমরা কোনো বীজ পাই না, কোনো বীজ তার মধ্যে পাওয়া যায় না, সেরকম ফল হলো একটা হলো আঙুর, এবং আরেকটি ফল হলো সিঙ্গাপুরি কলা। এই ফলগুলোর মধ্যে সাধারণত আমরা কোনো বীজ পাই না। এইবার আমরা ফলের একটা ছড়া জেনে নিই। বলো দেখি খুকুমনি কোন ফল মিষ্টি, কোন ফল টক টক কে করেছে সৃষ্টি। আমে কেন এক বীজ, পেয়ারায় এত ভাই, লেবু কেন রসে ভরা, বাদামেতে রস নাই। পাক্কা ফল মিঠে যদি, শসা কেন কাঁচা খায়, তেঁতুলের টক কেন পাকলেও নাহি যায়। এরপরে আমরা আলোচনা করতে পারি পরবর্তীতে নতুন গাছের জন্ম, অর্থাৎ নতুন গাছ আমরা কিভাবে পাই। আমরা সবাই জানি বীজ থেকে গাছ হয়, এবং সেই গাছ থেকে চারা হয়, এবং চারা থেকে নতুন গাছের জন্ম হয়। এছাড়াও বীজ থেকে ছাড়াও আর কিভাবে আমরা পাই গাছ, নতুন গাছ, একটা হচ্ছে গাছের ডাল পুঁতে, যেমন ধরুন টগর, তারপরে জবা, এই ধরনের গাছগুলো আমরা গাছের ডাল পুঁতে পাই। আরেক ধরনের কলম চাষ আমরা বলি। কলম চাষটা কিরকম না, এই কলম চাষটা হচ্ছে দুটো গাছের ডাল কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে একটা নতুন গাছের চারা তৈরি করা হয়, তাকে আমরা বলি কলম চাষ। গোলাপ গাছ এরকম ভাবে তৈরি করা হয়, এইগুলোকে আমরা বলছি কলম চাষ। এরপরে আমরা যাব শাকসবজির বাগানে। শাকসবজির বাগানে আমরা যাই, এবং খাদ্য হিসেবে যে সমস্ত শাকসবজি, বিশেষত যে ধরনের শাক আমরা খাই, সেই শাকগুলো আমরা একটু নামগুলো বাচ্চাদেরকে জানিয়ে দেবো। পুঁই শাক, পালং শাক, কলমি শাক, নোটে শাক, পাট শাক, শুষ্নি শাক, লাউ শাক, কুমড়ো শাক, হেলেঞ্চা শাক। এবং স্বভাবতই এই শাকগুলোর নাম যেমন বলবো, শাকের উপকারিতা বাচ্চাদের ভেষজ বাগান থেকে তারা জানছে, এবং ভেষজ বাগান বা কিচেন গার্ডেনে এই ধরনের গাছগুলো না থাকলেও এই গাছগুলোর প্রয়োজনীয়তা এবং উপকারিতা বাচ্চাদেরকে আমরা জানিয়ে বিভিন্ন ধরনের সবজির নামে চলে আসবো। এক্ষেত্রে চেনা সবজি শিশুদের সঙ্গে আলোচনা করব। বিভিন্ন ধরনের সবজি নিয়ে আলোচনা করার পরে আমরা সব থেকে ভালো হয় ছবি দেখানোর থেকে যদি সত্যিকারের ফল বা সত্যিকারের সবজি যদি আমরা বাচ্চাদের সামনে উপস্থাপিত করতে পারি। সেক্ষেত্রে স্বভাবতই আমাদের প্রশ্ন হবে, আমরা কি পুরো বাজার তুলে নিয়ে আসবো? আমরা একটা বা দুটো বা তিনটে ফল বা সবজি বাচ্চাদেরকে চেনাতে পারি, এবং সেই একটা, দুটো বা তিনটে ফল বা সবজি চেনানোর সঙ্গে সঙ্গে আমরা সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বাচ্চাদের করাতে পারি। আমরা তাদের ছবি আঁকাতে পারি, আমরা তাদের রং করাতে পারি, বিভিন্ন ধরনের কোলাজ করাতে পারি, বিভিন্ন ধরনের হাতের কাজ করাতে পারি, পেপার ফোল্ডিং করে, কাগজ ভাঁজ করে। এবার আমরা শিশুদের বিকাশের ধাপে যে আমাদের 5টি ধাপ আছে, সেই 5টি ধাপে আমরা আমাদের এই থিমটাকে কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ গাছপালা এবং ফুল ফল সবজি, এই আলোচনাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমরা গাছ আঁকা অথবা কাগজ কেটে আঠা দিয়ে লাগানোর মধ্যে দিয়ে বাচ্চাদেরকে শেখাতে পারি। এই গাছ কেটে, শেপ কেটে বিভিন্ন ধরনের গাছ বানানো, তার মধ্যে দিয়ে যেমন গাছের বাচ্চাদের নান্দনিকতার বিকাশ ঘটবে, ঠিক তেমনি ভাবে শারীরিক বিকাশ ঘটানোর জন্য আমরা বিভিন্ন ধরনের খেলা খেলাতে পারি। বাচ্চাদেরকে বলতে পারি স্ট্যান্ড লাইক আ কোকোনাট ট্রি, স্ট্যান্ড লাইক আ ব্যানিয়ান ট্রি। বাচ্চাদেরকে বলতে পারি তোমরা গাছের ডালে পাড়ার মতন হাত করে দাঁড়াও। বাচ্চাদেরকে বলতে পারি তোমরা একেবারে সরু নারকেল গাছ হয়ে দাঁড়াও। আবার বলতে পারি গোল হয়ে ঘুরতে ঘুরতে, কোনো বাচ্চাকে বলতে পারি হঠাৎ করে তার সামনে গিয়ে তুমি একটি ফলের নাম বলো। হঠাৎ করে কোনো একটি বাচ্চা গোল হয়ে ঘুরতে ঘুরতে তার সামনে গিয়ে বলতে পারি তুমি একটি ফুলের নাম বলো। আমরা এবার একটু দেখে নেব আমরা কি কি কাজ বাচ্চাদেরকে করাতে পারি বাচ্চাদের সামগ্রিক বিকাশের জন্য, অর্থাৎ বিকাশের 5টি ক্ষেত্র ধরে আমরা কি কি কাজ বাচ্চাদেরকে করাতে পারি। প্রথমেই আসি
প্রথমেই আসি বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে, আমরা বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে বাচ্চাদেরকে গাছ কি করে তৈরি করাবো। কাগজ কেটে দেবো বাচ্চাদেরকে, এবং কাগজ কাটতে তারা সক্ষম হলে পেপার কাটার যে কাঁচি, সেই কাঁচি আমরা ব্যবহার করে বাচ্চাদেরকে গাছ বানানো শেখাতে পারি। এখানে যেমন আমরা ট্রায়াঙ্গেল এবং সার্কেল অর্থাৎ ত্রিভুজ এবং গোলাকার গোল দিয়ে বা বৃত্ত দিয়ে গাছ করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের নারকেল গাছের শেপ দেখাতে পারি। এরপরে আমরা নান্দনিক বিকাশের জন্য যেটা করতে পারছি, আঙুলের ছাপ। এক আঙুল অর্থাৎ তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ দুটো আঙুল দুরকম ভাবে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গাছের শেপ করতে পারি, বিভিন্ন ধরনের অ্যানিমেলের শেপ করতে পারি। এখানে আমরা গাছের শেপ দেখব, আমরা আঙুলের ছাপ দিয়ে গাছ তৈরি করেছি। এখানে আমরা যে গাছের অঙ্কুরোদ্গমটা দেখব, একটা বীজ থেকে আমরা দেখছি প্রথমে বীজটা কি করে অঙ্কুরিত হচ্ছে, সেটি চারা গাছে পরিণত হচ্ছে, এবং সেই চারা গাছ থেকে গাছের কুঁড়ি হচ্ছে ফুলের, এবং সেই ফুলের কুঁড়ি আস্তে আস্তে একটা সম্পূর্ণ ফুল হলো। সম্পূর্ণ ফুল হয়, সূর্যমুখী ফুল হয়, সে হেসে উঠলো আমাদের সবার কাছে। বাচ্চাদের সামনে আমরা এই ধরনের পাজল ব্যবহার করতে পারি, বিভিন্ন ফল ফুল সবজির পাজল ব্যবহার করতে পারি। এটাও আমাদের আরেকটি পাজল যেটা আমরা বাচ্চাদের কাছে ব্যবহার করতে পারি। আমি প্রথমেই বললাম, যখন আমরা বাচ্চাদেরকে কোনো নাম শেখানোর সময় আমরা এই ধরনের কার্ডগুলো ব্যবহার করব, যে কার্ডে একই সাথে আমাদের বাংলা ভাষা প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা ইংরেজি আমরা ব্যবহার করব। এইভাবেই আমি আমার ফুল ফল সবজি এবং গাছপালা বিহানের এই দুটি থিমকে আলোচনা করব বাচ্চাদের সাথে, এবং তাদের বিকাশের ক্ষেত্রগুলো নিয়ে তাদের সামনে আমরা আমাদের থিমটাকে উপস্থাপিত করব। ধন্যবাদ। আপনারা একটা ছোট ব্রেক দিতে পারতেন। নমস্কার, আমি এখন পশুদের নিয়ে আপনাদের সামনে কিছু বলবো। সেটা হচ্ছে ডাঙার পশু পাখি এবং জলের পশু পাখি। আমাদের যে পরবর্তী যে থিম আছে বা ভাবমূল আছে, ডাঙার পশু পাখি এবং জলের পশু পাখি। এই ডাঙার পশু পাখি এবং জলের পশু পাখি বিষয়টি বলার জন্য আমি কিছু স্লাইড তৈরি করেছি, সেইটা আগে বলে নিই, তারপরে বাকি যা যা বিকাশের ক্ষেত্রগুলো ধরে যা কাজ করা যায় সেটা আমরা তারপরে আলোচনা করব। এক্সকিউজ মি, আমি কিছু বলবো? হ্যালো, হ্যাঁ বলুন। বললাম যে আপনাদের এত বড় প্রোগ্রামটা এটা ভেঙে দুদিনে করলে আমাদের বুঝতেও সুবিধা হতো এবং বোঝাতেও সুবিধা হতো। মানে এখন একটা ব্রেকও মাঝখানে আপনারা দিলেন না, জিনিসটা সবাই আমি তো অধৈর্য হয়ে গেছি। আমার মনে হয় বাকিরাও খুব হাইলি কনসেন্ট্রেট করতে পারছে না। বুঝতে পারছি আর সব। এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে এই প্রোগ্রামটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু লং টাইম যেভাবে আপনারা চালাচ্ছেন আপনাদের পরিকল্পনায় মনে হয় একটু কোথাও রয়ে গেছে। আপনাদের ব্রেক দিতে পারতেন বা দুদিনে করতে পারতেন। আচ্ছা, আমি একটা এটা কথা মোর সাকসেসফুল হতো। এইটা না রেকর্ড করা হচ্ছে, আপনাদের কাছে পরে বোধহয় পাঠানো হবে। আপনাদের যখন শুনতে হবে, ইচ্ছা হবে, তখন আপনারা পরে একটু শুনতে পারবেন। আমাদের স্যার বলছেন এবারে ব্রেক চাইছে। বিষয়টা ভীষণ ভালো, গুরুত্বপূর্ণ, কিন্তু দুদিনে হলে ভালো হতো। নমস্কার স্যার। বললাম বলবো কি আবার? হ্যালো, হ্যাঁ একজন। না নমস্কার স্যার, কোচবিহার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, ট্রেনিং তো খুব ভালো হচ্ছে, বললাম এই সমস্ত টিএলএম গুলো কি পাওয়া যাবে আমাদের ট্রেনিং এর আগে? এই প্রশ্নটির মধ্যে একটা ত্রুটি আছে, পরে বলছি, আর একটু বলুন। আরেকজন বলুন প্লিজ। আমি বলছি আপনার প্রশ্ন উত্তর দেবো। আমি যেটা বলেছিলাম আর কি, ওই ম্যামকে বললাম যে আপনাদের এই প্রোগ্রামটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং স্কুলে এটা অ্যাপ্লিকেশন হলে পর বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো হবে, কিন্তু এই এত বড় ভাস্ট প্রোগ্রামটাকে আপনারা ভেঙে দুদিনে করতে পারতেন, বা মাঝখানে একটা প্রপার ব্রেক নিয়ে করলে পর ব্রেনটা রিফ্রেশ হলে পর আমরা ভালোভাবে ইনটেক করতে পারতাম জিনিসগুলো। আচ্ছা, মানে শেষের দিকে একটু একটা অধৈর্যের ব্যাপার চলে এসছে আর
সেটা আমার মধ্যে কি আমার মনে হয় বাকিদের অন্যদের মধ্যেও আসছে কম না বেশি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি শুনেছি আপনাদের কথা। আমরা খুব বেশি আমি আমি একটু সবাই মিউট করে যান, আমি শুনে নিয়েছি, আমি বুঝতে পেরে গেছি আপনারা কি বলছেন। ঠিক আছে, আমি আমরা উত্তর দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ, আমি আর শুনতে চাইছি না, আমি শুনে নিয়েছি না না, আপনাদের আমি কথা। অন্য বিষয় বলছি স্যার, আমি একটা অন্য কথা বলছি। হ্যাঁ, যে আমরা যদি স্কুলে এইটা টিম ওয়ার্ক করি তাহলে বেশি ভালো হবে, একটা করে স্কুল নিয়ে, 3-4টে স্কুল নিয়ে। হ্যাঁ, যা আমি বর্তমানে যে ফিডব্যাক চাইছি অবস্থা না, স্কুলগুলো। আমার কথাটা শুনুন। আমি ফিডব্যাক চাইছি না, আপনারা একটা প্রশ্ন করেছেন, আমি আপনার কথা শুনে আমরা নিই, প্রস্তাব চুপ দিয়ে করুন, রাখলাম, এটাই আর কি। একটু শুনে নিন, এটা একটু শুনে আমাদের নিন। প্রস্তাব। ঠিক আছে, আপনার প্রস্তাব হুম। আমি শুনেছি, বুঝেছি, আমি বুঝে গেছি। ঠিক আছে, চট করে ধরে নিয়েছি আপনার হুম। প্রস্তাব। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু অফ করুন সবাই, আমার কথাটা শুনুন। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? স্যার আমি ডাঙার পশু পাখি জলের পশু পাখিটা বলবো, তারপরে বুদ্ধদেব বাবু বলবো। আচ্ছা, একটু আমাদের আর খুব বেশি সময় আমরা নেব না, খুব বেশি সময় আমরা আর নেব না, আমরা আর 30 মিনিটস টাইম আমাদেরকে দিন। দিস ইজ দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন, দিস ইজ দ্য ফার্স্ট introduction regarding implementation of pre-primary education methodology in the classroom in a comprehensive and continuous way. ফলে এর পরেও আমরা আপনাদের জন্য আরো আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য সাপোর্টিভ অন্যান্য ছোট ছোট প্রোগ্রাম রাখবো। ফার্স্ট ইন্ট্রোডাকশন যেহেতু এটা, সেই জন্য একটু সময় আমাদের দিতে হবে। আর 30 মিনিটস টাইম আমি আপনাদের কাছ থেকে নেব। অল্প কয়েকটা থিম আছে আজকের মতো, তাহলে এটা শেষ হয়ে যেতে পারে। একটু যত্ন করে ধৈর্য ধরে শুনুন। যারা আছেন এখনো পর্যন্ত আমাদের সঙ্গে তারা থাকুন, কাইন্ডলি আনমিউট করবেন না, মিউট করতে করতেই অনেক সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এটা আর করবেন না। একটু সময় ধরে আমাদের সঙ্গে থাকুন। এর পরবর্তীতে আপনাদের এই বিষয়ের উপরে আরো বিস্তারিত বড় ব্যাখ্যাজনক অন্য প্রোগ্রামও হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই ইন্ট্রোডাকশন হিসেবে যা আপনাদের সামনে রাখছি সেটা শুনুন, এবং আপনাদের সার্কেল লেভেল ওয়ার্কশপ কিন্তু এটার বেসিসে করতে হবে। আমি ছেড়ে দিচ্ছি ম্যাডামকে, তিনি বলবার পরেই আমরা আর কয়েকটা থিম আছে, খুব অল্প কথায় দু একটি কথার মাধ্যমে আমরা সেটা শেষ করে নেবো। ঠিক আছে, একটু শুনে নিন, 30 মিনিটস অনলি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা এটা হবে ঢুকে না, যাচ্ছি এটা ছোট পিন। শিরদাঁড়া যে থাকে সেটা তারা কিন্তু দেখেছে। এই যে এই দেখা, তাদের এই দেখা এবং আশেপাশে এসে সঙ্গে সঙ্গে একই সঙ্গে সে আরশোলাও দেখেছে, এই ধরনের যে জিনিসপত্র দেখছে সে, সেই দেখাটাকে ভিত্তি করে আমরা বলবো যে এরকম শিরদাঁড়া যুক্ত আছে কিছু প্রাণী, কিছু প্রাণী হচ্ছে শিরদাঁড়াহীন। এই শিরদাঁড়া প্রাণীদের মধ্যে আবার, এটা আমরা মূলত শিক্ষকদের জন্যই বলছি, যে স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপ, মাছ, অ্যাম্ফিবিয়ান বা উভচর এবং বার্ডস বা পাখি, এই যে 5টা ভাগে ভাগ করছি, এই 5টা ভাগে ভাগ করার সঙ্গে সঙ্গে এই পশু এবং পাখিদের সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু এখন আমার সময় ভীষণই কম, সেই জন্য আমি বিস্তারিত খুব বেশি আলোচনা করছি না, সংক্ষেপে বলে যাচ্ছি। যেমন যখন স্তন্যপায়ী প্রাণীর কথা বলবো, যেমন বলবো যে তুমি যেমন তোমার ভাইকে বা বোনকে দেখেছো মায়ের দুধ খেতে, তেমনি এরকম আরো অনেক প্রাণী আছে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়। এই ধরনের প্রাণীদের বলা হয় স্তন্যপায়ী। বা এই যে এই ধরনের উদাহরণ সহযোগে, যেটা তারা প্রতিনিয়ত তারা দেখতে পাচ্ছে, সেই উদাহরণের সাহায্যে কিন্তু আমরা তাদের সামনে এই প্রাণীগুলোর সম্পর্কে তুলে ধরবো, সম্পর্ক মানে তারা যাতে জানতে পারে সেটা আমরা তুলে ধরবো। এরপরে বলছি শিরদাঁড়াহীন যারা আছে সেই প্রাণীদের মধ্যে হচ্ছে লিপ্তপদী, শামুক জাতীয় এবং অন্যান্য। এই লিপ্তপদীদের বিষয়ে কিন্তু আমরা বিস্তৃতভাবে ব্যাখ্যা করব। তারপরে আমরা এরপরে যদি দেখি যে খাদ্য গ্রহণের বিচারে যদি প্রাণীদেরকে ভাগ করা যায়, তাহলে মাংসাশী,
তৃণভোজী এবং সর্বভুক। এই যে আমরা মানুষরা যে সর্বভুক, এটা কিন্তু আমরা বাচ্চাদেরকে বারবার করে বলবো। একই সঙ্গে যে কাক এবং আমরা আমাদের আশেপাশে আমরা অনেক সময় দেখি যে আরো অন্যান্য কিছু প্রাণী আছে, সেই প্রাণীরাও যে সর্বভুক সেটা তাদেরকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করে দেবো। মাংসাশী প্রাণীরা যে মাংস খায় এবং মাংস খেয়ে তারা বেঁচে থাকে, বাঘ, সিংহ এই ধরনের যে প্রাণীরা আছে সেটা তাদেরকে ভালো করে বলবো। একই সঙ্গে বাঘ এবং সিংহ এদের সম্পর্কে আমার ট্রেনিং চলছে তো, শেষ হবে তারপরে। বাঘ এবং সিংহ সম্পর্কে যখন বলবো তাদের বাংলা এবং ইংরেজি নাম কিন্তু আমরা একই সঙ্গে বলে যাব। তৃণভোজী প্রাণীদের মধ্যে যারা শুধুমাত্র ঘাস পাতা খেয়ে থাকে তাদেরকে যে আমরা তৃণভোজী বলছি। কেন তৃণ? তৃণ কথাটা তাদের কাছে কিন্তু নতুন। ঘাস খায় যে ঘাসের আরেকটা নাম তৃণ, এটাও কিন্তু আমরা একই সঙ্গে তাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে খাদ্য গ্রহণের বিচারে যদি প্রাণীদেরকে আমরা ভাগ করতে পারি। এবার বাসস্থানের বিচারে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 3 ধরনের ভাগ পাচ্ছি। স্থলচর অর্থাৎ ডাঙায় থাকে যারা, উভচর যারা ডাঙায় এবং জলে দু জায়গাতেই থাকে, এবং জলচর যারা শুধু জলেই থাকে। এই স্থলচর প্রাণীদের আবার 2 ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে জঙ্গলে বসবাসকারী এবং আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা। এই আশেপাশে যারা বসবাস করে তাদের আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারছি, গৃহপালিত এবং পোষ্য। এখানে বিশেষ করে বলার কথা সেটা হচ্ছে গৃহপালিত এবং পোষ্যর মধ্যে কিন্তু সূক্ষ্ম একটি পার্থক্য আছে। গৃহপালিত পশু তারাই যাদের আমরা লালন পালন করছি কিন্তু ঘরের ভিতরে আনছি না, যেমন গরু, ঘোড়া, এদেরকে আমরা ঘরের ভিতরে নিয়ে আসছি না, আমরা লালন পালন করছি। আবার একই সঙ্গে কুকুর, বিড়াল এদেরকে কিন্তু আমরা লালন পালন করছি এবং তারা কিন্তু আমাদের সঙ্গে ঘরের ভিতরে আমাদের সঙ্গেই থাকছে। আমরা তাদের খাবার দিচ্ছি যেমন ভাবে গৃহপালিত অন্যান্য পশুদের দিচ্ছি তেমন ভাবেই, অর্থাৎ এদেরকে কিন্তু আমরা পোষ্য বলছি। এই যে পোষ্য এবং গৃহপালিত পশুর মধ্যেই যে পোষ্য একটা আলাদা, সেই ব্যাপারটা কিন্তু শিক্ষার্থীদের সামনে বা বাচ্চাদের সামনে তুলে ধরতে হবে। এবার আপনাদের আমি একদমই সরাসরি অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যাচ্ছি, যে অ্যাক্টিভিটি গুলোর উপর বেস করে আমরা শিক্ষার্থীদের কিছু যে বিকাশের যে 5টি যে ক্ষেত্র আছে, শারীরিক বিকাশ, সামাজিক ও হৃদয়বৃত্তিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, ভাষার বিকাশ, নান্দনিক চেতনার বিকাশ, এই জিনিসগুলো কিভাবে আনতে পারা যায়। এখানে আমরা দেখুন শিক্ষার্থীদের দিয়ে এটা করানো যেতে পারে যে সিংহের যে আমরা গোল একটা এঁকে দিলাম, পরে আমরা না হয় মুখটা পরেই আঁকলাম, তারা শুধু হাতের ছাপটা দিল এবং হাতের ছাপটা দেওয়ার পরে আস্তে আস্তে তাদের মধ্যে যখন দেখবে যে এটার মধ্যে দিয়ে একটা সুন্দর সিংহ তৈরি হয়ে গেল, তারা কিন্তু আশ্চর্য হবে এবং এই আশ্চর্য হওয়াটাই আমাদের দরকার। যত তারা আশ্চর্য হবে সেই বিষয়ে তারা জানতে চাইবে। এখানে একটা খুব সুন্দর ছড়া আছে আমাদের বিহান বইয়ে, আমি সেটি একটু বলছি আপনাদের সামনে। আজব ব্যাপার, এই পেজ নাম্বার হচ্ছে 92 পৃষ্ঠা। 92 পৃষ্ঠায় আজব ব্যাপার ভবানীপ্রসাদ মজুমদারের একটি ছড়া আছে, খুব সুন্দর। এইভাবে প্রপার ইন্টোনেশন এবং আমাদের বারবার বলা হয়েছে প্রপার জেস্টার পশ্চারে কিন্তু তাদেরকে জানাতে হবে। যেইভাবে বলছি এইভাবে বলতে পারলে শিশুদের কাছে অনেক বেশি মনোগ্রাহী হয়ে ফুটে উঠবে। সিংহটাকে কক কক আর বাঘটাকে প্যাক প্যাক। বনের ভেতর কাণ্ড আজব, ঘটছে কি সব দেখ। হাতি চেঁচায় হুক্কা হুয়া, হরিণ চেঁচায় ঘেউ। এমন মজার ব্যাপার আগে কেউ দেখেনি কেউ। বাঁদর ডাকে ব্যাঁ ব্যাঁ ব্যাঁ, ভালুক ডাকে হালুম। হচ্ছে কি সব, কারণটা কেউ করতে পারছো মালুম। শেয়াল ডাকে ম্যাও ম্যাও ম্যাও, বেড়াল বকম বকম। কপালে চোখ উঠবে দেখলেই ওদের রকম সকম। হিপো চেঁচায় চি চি, হায়নারা হুপ হাপ। ঘর 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 ঘোঁত ঘোঁত ঘোঁত, নয় কেউই চুপচাপ। আসল খবর জানালো রেখেই ক্লাস, এখন বনে চলছে নানান ভাষা শিক্ষার ক্লাস। অর্থাৎ এই একটা ছড়ার মধ্যে দিয়ে কিন্তু আমি অনেক জায়গা ধরতে পারলাম, অর্থাৎ বিভিন্ন পশুর নাম যেমন জানাতে পারলাম, বিভিন্ন পশুর যে বিভিন্ন যে ডাক, সেই ডাকগুলো সম্পর্কে বলতে পারলাম। এখানে খুব মজার ভাবে দেওয়া আছে সেই যে আসল ডাক, কার কেমন আসল ডাক, সেই ডাকগুলো একই সঙ্গে কিন্তু আমরা অভিনয় করেও কিন্তু এই অংশটা দেখাতে পারি।
এরকম আরেকটি গান দেওয়া আছে আমাদের বিহান বইয়ে, আমার যতদূর মনে পড়ছে 76 পৃষ্ঠায়। সেটা হচ্ছে, পাখিদের এই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভারী গান গেয়ে গান ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়া। এই যে এই গানটার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন পাখির নাম তাদেরকে জানাতে পারি। শুধু একটা গানের মধ্যে দিয়েই কিন্তু আমরা বলতে পারি যে তোমরা কোন কোন পাখির নাম জানলে বলো তো এই গানটার মধ্যে। এইভাবে কিন্তু আমরা ভাষার বিকাশের ক্ষেত্রের মধ্যে ঢুকবো। এইরকম একটি হাতের কাজের মধ্যে দিয়ে, যেটা স্লাইডে দেখতে পাচ্ছেন, এই একটা কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু মুখোশ তৈরি করে তাদেরকে অভিনয় করতে বলতে পারি। এরপরে আসছি এই যে মুখোশগুলো বিভিন্ন, যে এটা আমরা হাতে কলমে তৈরি করেছি এবং বা অরিগামির মাধ্যমে যে বিভিন্ন ভাঁজ করে বিভিন্ন কাগজ অরিগামির মাধ্যমে বিভিন্ন প্রাণীদেরকে যে দেখানো হয়েছে, এই ধরনের যখন ক্লাসরুম ট্রানজাকশনে করবেন তখন কিন্তু তারা অনেক বেশি উৎসাহিত হবে। এটা হচ্ছে গিয়ে থাম্ব ইমপ্রেশন বা বুড়ো আঙুলের ছাপের মাধ্যমে। এটা খুব সোজা সোজা তাদেরকে দিয়ে একটুখানি থাম্ব ইমপ্রেশন নিয়ে নিতে হবে, দিয়ে তারপরে সুন্দর করে যখন আপনি এঁকে দেবেন তখন কিন্তু বাচ্চারা দেখতে পাবে যে তাদের ওই ছোট্ট আঙুলের ছাপটা দিয়ে কি সুন্দর নতুন নতুন ধরনের প্রাণী তৈরি হয়ে যাচ্ছে। এইগুলো হলো একটু উদাহরণ দেওয়া হলো। এবার আপনাদের কাছে একটা ছড়া আপনারা করে দেখাচ্ছি এবং কিছু কাজ আপনাদের হাতের সামনে সামান্যভাবে তুলে ধরছি, যেহেতু আমাদের সময়টা ভীষণ কম। একটা ভিডিও দেখাবো। একটি বাদরে কি যে আদরে, খাচ্ছিল দোলা ডাল ধরে ধরে, ডাইনে দোলে বাঁয়ে দোলে সামনে পিছনে, লেজটি দোলে তালে তালে কি খুশি মনে। পাকা পাকা ফলগুলো খাচ্ছে, ছেলে মেয়ে হল্লা করছে, পাকা পাকা ফলগুলো খাচ্ছে, ছেলে মেয়ে হল্লা করছে, এই পড়ে গেল ধুপ। একটি বাদরে ঠ্যাং ভেঙে পড়ে যাচ্ছে খুঁড়িয়ে, ঠ্যাং ধরে ধরে। এইরকম একটা এনাক্ট করতে পারেন, অথবা এইরকম ধরুন একটা মুখোশ নেওয়া হলো, এই মুখোশটা নিয়ে আই অ্যাম কাউ, আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, এই শুধু সামান্য এই তিনটে এই ছোট ছোট শব্দের মধ্যে দিয়ে ওদের কাছে যদি তুলে ধরেন এই মুখোশের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু ওদের কাছে অনেক বেশি সেটা মনোগ্রাহী হবে, তারা অনেক সহজে মনে রাখবে। এরকম আমরা কিছু হ্যান্ডস অন এরকম করতে পারি। এই এই যে হ্যান্ড পাপেট গুলো আমরা ব্যবহার করতে পারি, এই হ্যান্ড পাপেট গুলো দিয়েও আমরা তাদেরকে অভিনয়ের মাধ্যমে দেখাতে পারি। আর তাছাড়া আমরা কিছু কোলাজ এখানে তৈরি করেছি, এখন যেহেতু সময় নেই আমরা দেখাতে পাচ্ছি না। এই ধরনের মাছ, কুকুরের মুখ বা কুকুরের দেহ এরকম করে করে আমরা দেখাতে পারি বাচ্চাদের সামনে, আমরা এইভাবে করে তাদের সামনে তুলে ধরতে পারি। আমার এইটুকুনি বলার। এরপরে আমাদের বাকি যে থিম সম্পর্কে বলবেন বুদ্ধদেব বাবু। নমস্কার, আমি অবশিষ্ট 3টি থিম নিয়ে আলোচনা করব। ওই জন্য তো পালকিকে বললাম তুমি পারবে না, চেংড়ি তো শোনে না কথা। এই দেখ আবার জোরে হয়ে গেল, দিদি পারছে না, তুই কর। পরীক্ষা কেমন দিলি রে? সব ইজি ছিল? সব পারলি? আছে যেগুলো মানুষে টেনে নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ফ্ল্যাশ কার্ড দেখিয়ে ওদের কাছে তুলে ধরবো যানবাহন সম্পর্কিত তথ্য। তবে একটা কথাই আমি বারবার বলতে চাই, শিশুরা দেখেছে, শিশুরা সেই যানবাহনে চড়েছে, বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তাই প্রত্যেকটি শিশুর সাথে কথোপকথনের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম ছবি, চার্ট এবং ফ্ল্যাশ কার্ড দেখিয়ে কে কোনটা দেখেছে, কোথায় দেখেছে, কিভাবে সেটা দেখলো এবং চড়েছে কিনা, এটা কিভাবে যায়, সেই সম্পর্কিত কথাবার্তা ওদের সাথে বলতে হবে বেশি বেশি।
তারপর যেগুলো আমাদের উঠে আসবে শিশুদের মধ্য দিয়ে, সেগুলো আমি বিভিন্ন রকম ভাবে শ্রেণীতে বা একই রকম ক্যাটাগরিতে ফেলতে পারি। যেমন মানুষের টানার ক্ষেত্রে আমরা যেগুলো গ্রাম বাংলায় দেখতে থাকি, যেমন হচ্ছে সাইকেল, সাইকেল রিক্সা, মানুষের টানা ভ্যান ইত্যাদি। আবার কিছু আছে যানবাহন যেগুলো কিনা মানুষেও চালায় না, আবার কোনো জ্বালানির সাহায্যে চলে না, কোনো পশুতে সেগুলোকে টেনে নিয়ে যায়। আমি ক্রমান্বয়ে স্লাইডের মধ্য দিয়ে আমি তুলে ধরছি বিভিন্ন রকম যানবাহনের কথা, যেগুলো আমার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য থেকে উঠে এসেছিল। তো সেক্ষেত্রে এখন বলতেই পারে ওরা স্বাভাবিকভাবে অটো, টোটো, মালবোয়া ভ্যান, আবার কেউ কেউ বলবে গরুর গাড়ি, কেউ বলবে ঘোড়ায় চড়া গাড়ি, কেউ বলবে উটের গাড়ি, কেউ বলবে গাধার গাড়ি। যে যেরকম ধরনের বলবে সেগুলোকে একটু মেমোরাইজ করে রাখা এবং পরবর্তী পর্যায়ে সাম আপ করার সময় তাকে সুনির্দিষ্টভাবে যার জানা সেই জানা বিষয়টি আরেকজনের কাছে অজানা ছিল সেইটা জানিয়ে দেওয়া সেই শিশুটির মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে মনে হতে পারে এই সমস্ত যানবাহন আমার এখানে দেখা যায় না, আপনার ওখানে যেগুলো দেখতে পাওয়া যায় না সেগুলোর কথা আপনি পরবর্তী পর্যায়ে বলবেন। যেগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো শিশুরা দেখেছে চলেছে, সেইগুলো আলোচনা করবেন এবং আলোচনা করে তাদের মধ্যে একটা সঠিক ধারণা সেই যানবাহন সম্পর্কে দিবেন। এক্ষেত্রে দেখুন এখানে এইটা কলকাতাতেই বেশি মানে এখন দেখতে পাওয়া যায় নাকি বলতে পারছি না, কলকাতার যারা টিচার আছেন বলতে পারবেন। মানুষের টানা রিক্সো, এটা কিন্তু আমার ক্লাসের বাচ্চাদের মধ্যে দিয়ে উঠে এসেছে, যারা কলকাতা গেছিল এবং দেখেছিল এই যে মানুষের টানা রিক্সো এবং বুদ্ধদেব শিশুদের বাবু, ব্যবহারযোগ্য। হ্যাঁ বুদ্ধদেব বাবু প্লিজ আপনি একটু ছোট করুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিছু আছে মানুষে টানা, কিছু আছে পশুদের দিয়ে টানা, কিছু আছে জ্বালানি লাগে। আবার কিছু যানবাহন আছে যেগুলো কিনা আমাদের ডাঙায় বা স্থলভাগে চলে, কিছু যানবাহন আছে যেগুলো জলেতে চলে এবং কিছু যানবাহন আছে আকাশে চলে। সেই সমস্ত যানবাহনের কথা আমরা শিশুদের কাছ থেকে জানবো এবং পরবর্তী পর্যায়ে সেগুলো আমরা সঠিকভাবে আরো অন্যান্য সমস্ত ক্লাসের মধ্যে তুলে ধরবো। এবং পরবর্তী পর্যায়ে আমরা বেশ কিছু যানবাহনের ছবি বা ফ্ল্যাশ কার্ড দেখাবো এবং সেটা তারা আগে যে পর্যবেক্ষণ করেছে চিনতে পারছে কিনা, বলতে পারছে কিনা, এবং সেটা স্থলভাগের যান না জলভাগের না, সেটা মানুষের টানা না পশুতে টানা না কোনো জ্বালানি সাহায্য লাগে। এইভাবে যানবাহন সম্পর্কে ওদের সাথে আলোচনা করবো। পরবর্তী পর্যায়ে আছে সমাজের সাহায্যকারী ভূমিকা, অর্থাৎ কমিউনিটি হেল্পার। আমাদের সমাজে বিভিন্ন রকম কমিউনিটি হেল্পার রয়েছে যারা সমাজ, বিশেষ করে প্রথমে আমাদের যেটা মনে আসে সেটা বাচ্চাদের, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা বা টিচার। শিক্ষক শিক্ষিকা আমাদের পড়ায়, আমাদের ভালোবাসে, আমাদের খেলাধুলা করায়, আমাদের গান করায়, নাচ করায় ইত্যাদি কথা বলতে বলতে শিক্ষক শিক্ষিকার যে সমস্ত কাজগুলি শিশুদের দ্বারাই বর্ণিত হবে। এবং সেক্ষেত্রে যেমন শিক্ষক শিক্ষিকা তারা বলবে, তার সাথে সাথে বিভিন্ন রকম অ্যাসোসিয়েটেড ওয়ার্ড আছে, সেগুলোও কিন্তু বাচ্চারা বলবে। বলবে বই, শিক্ষক শিক্ষিকা বলা মাত্রই তারা বলতে শুরু করে বই, খাতা, পেন, পেন্সিল, পেন্সিল বক্স ইত্যাদি বিভিন্ন রকম আনুষঙ্গিক যে সমস্ত শব্দ বা অ্যাসোসিয়েটেড ওয়ার্ড, সেগুলো কিন্তু ওদের মধ্য দিয়ে উঠে আসবে। এবং শিক্ষক শিক্ষিকা আমাদের কি করেন, কি দায়িত্ব, আমাদের যে সুন্দর করে পড়ায়, ভালোবাসেন, গান করেন ইত্যাদি বিভিন্ন কথা বাচ্চাদের মধ্যে দিয়ে উঠে আসবে। এরপর আছে পুলিশ। আমি এখানে বিশেষ করে তিনটে কথা আমি আলোচনা করব। পুলিশ অর্থাৎ আমাদের সমাজকে সুষ্ঠুভাবে প্রশাসনিক দিক দিয়ে পরিচালনার জন্য পুলিশের প্রয়োজন, বাচ্চারা সেটাই বলবে। এবং কোথায় কোথায় পুলিশ দেখেছে, পুলিশের কাজ কি এবং তাদের পোশাক। পুলিশের কথা আসলেই চলে আসবে পুলিশ ভ্যান, ট্রাফিক, ট্রাফিক লাইট, ক্রসিং, জেব্রা ক্রসিং, ট্রাফিক রুলস, সেফ ড্রাইভ সেভ লাইফ ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত কথাগুলি শিশুদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবো তাদের উপযোগী করে। এবং পরবর্তী পর্যায়ে আমরা সঠিকভাবে তারা চিনতে পেরেছে কিনা সমাজ সহায়ককে তার ছবি এবং ফ্ল্যাশ কার্ড দেখিয়ে চেনাবো। এরপর আছে ডাক্তার। ডাক্তারকে ওরা খুব ছোটবেলার থেকেই দেখছে, বিভিন্ন রকম টিকাকরণ থেকে শুরু করে বিভিন্ন রকম ওষুধ, শরীর খারাপ হলে যে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কথা বলে হসপিটাল, তার সাথে সাথে ইনজেকশন, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ইত্যাদি ইত্যাদি অব্যাহত ভাবে নার্সের কথা উঠে আসবে। অর্থাৎ এরা সকলেই যে আমাদের সমাজের সহায়ক বা কমিউনিটি হেল্পার, একে অপর প্রত্যেকে পরস্পরের সহযোগিতায় আমাদের এই সুন্দর সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে, সেই কথাগুলো শিশুদের কাছে তুলে ধরতে হবে। এর সাথে সাথে আনুষঙ্গিক আরো কিছু জীবিকার কথা বা কমিউনিটি হেল্পারের কথা আমি এখানে দেখেছিলাম। কৃষক থেকে শুরু করে পিয়ন, ঝাড়ুদার, ডাক্তার, নার্স, মুদি, কুমোর, মুচি, মৃৎশিল্পী, ড্রাইভার, ফায়ারম্যান অর্থাৎ অগ্নি নির্বাপক কর্মী, রাজমিস্ত্রি, কুলি, দর্জি, গোয়ালা বা যারা দুধ দেয়, নৌকা চালায় মাঝি,
বই বিক্রেতা, নাপিত, বাস কন্ডাক্টর, সবজি বিক্রেতা, কাপড় বিক্রেতা, খুচরো বিক্রেতা বা সেলসম্যান, পিয়ন, ইলেকট্রিকের কাজ করে যারা, নাবিক ইত্যাদি। এই সমস্ত জীবিকার কথা বা সমাজ সহায়তার কথা আমরা বলবো আমাদের শ্রেণীর উপযুক্ত করে, আমার স্কুলটি যেখানে অবস্থিত এবং যেগুলো ওদের জানা উচিত সেগুলোই আমরা তুলে ধরবো বিভিন্ন রকম ছবি, ফ্ল্যাশ কার্ড এবং মডেলের মধ্য দিয়ে। এরপর আসছি ডাইভার্সিটি ইন লাইফ, জীবনযাপনের বৈচিত্র্য। সেখানে পোশাকের বৈচিত্র্য, খাদ্য, ভাষা, বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যগুলো আমরা তুলে ধরবো। যেমন আমরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম পোশাক পরি, গরমের সময় একরকম, শীতকালে একরকম, বর্ষাকালে একরকম, এগুলো যেমন তুলে ধরবো। তার পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারা বিভিন্ন রকম ধুতি থেকে শাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে পোশাকের বৈচিত্র্য, লুঙ্গি, গেঞ্জি, গামছা ইত্যাদি ইত্যাদি, গ্রাম বাংলায় গামছা পরেও থাকে। তো সেক্ষেত্রে ওগুলো বাচ্চাদের মধ্যে দিয়ে উঠে আসবে কি কি পোশাক তারা পরে, তাদের বাড়ির মানুষেরা পরে, তাদের গ্রামের এবং পাড়ার পরিবেশে যারা থাকে তারা পরে। এবং সেক্ষেত্রে মহিলাদের আলাদা আলাদা পোশাক, পুরুষদের আলাদা আলাদা পোশাক, এই যে পোশাকের বৈচিত্র্য সেগুলো তুলে ধরতে হবে। তার সাথে সাথে বিভিন্ন অঞ্চলের যে মানুষের পোশাকের বৈচিত্র্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। এরপর আছে ঘর বাড়ির বৈচিত্র্য, বিভিন্ন রকমের ঘর বাড়ি, গ্রামাঞ্চলে যে মাটির বাড়ি, ছিটে বেড়ার বাড়ি, পাহাড়ি অঞ্চলে কাঠের বাড়ি, শহরাঞ্চল বা গ্রামাঞ্চলে যে পাকা বাড়ি, অর্থাৎ ম্যাটেরিয়াল যে বিল্ডিং, যে বাড়িটি তৈরির উপকরণ দেখে বুঝতে পারা যায়, এবং তার ছাদ, তার দেওয়াল, তার দরজা, জানালা ইত্যাদি চেনা ওরা জানে, বা যেগুলো জানে না সেগুলো আমরা চেনানোর চেষ্টা করব। বাড়ির উপকরণ দিয়ে বিভিন্ন রকম বাড়ি, যেমন বিভিন্ন তলার বাড়ি হয়, শহরাঞ্চলে বহুতল বাড়ি দেখা যায়, আবার পাহাড়ি অঞ্চলে কাঠের বাড়ি করতে হয়, ভূমিকম্প প্রবণ অঞ্চলেও কাঠের বাড়ি করতে হয়, এবং যেখানেতে অত্যাধিক বৃষ্টি হয়, তুষারপাত হয়, সেখানে যে ঢালু ছাদ, সেই ব্যাপারটা আমরা তুলে ধরার চেষ্টা করবো আমার শ্রেণীর শিক্ষণ সামর্থ্য অনুযায়ী। এরপরে খাদ্যের যে বৈচিত্র্য, বিভিন্ন আমরা দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করে থাকি, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন খাদ্য গ্রহণ করে, সেখানে ভাত থেকে আরম্ভ করে ওরাই বলবে সব, ভাত, মুড়ি, রুটি ইত্যাদি করে বিভিন্ন রকম সবজি, পোলাও, বিভিন্ন অন্যান্য প্রদেশের যে খাবার, বিশেষ করে ইডলি ধোসার কথাও কিন্তু উঠে আসবে ওদের মুখ দিয়ে। আমরা এই যে বৈচিত্র্য এবং সবজি, এবং বছরের বিভিন্ন সময় বিভিন্ন সবজি পাওয়ার জন্য বিভিন্ন রকম খাদ্যাভ্যাস আমাদের গড়ে উঠেছে, সেগুলো আমরা তুলে ধরবো বাচ্চাদের মধ্য দিয়ে। বাচ্চারাই বলবে, আমরা শুধু সেটা সঠিক দিকে নিয়ে যাব। এবার বিভিন্ন রকমের উৎসব, আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম উৎসব করি, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকম উৎসব পালন করে থাকি, এই সমস্ত উৎসবের কথা বলবো। এবং সেই সমস্ত উৎসবের কথা বলতে গিয়ে আমরা একটু কথাই বলবো, ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং মহামিলন, উৎসব মানে হচ্ছে মহামিলন। এইটুকু বয়স থেকে বাচ্চাদের মধ্যে যে মূল্যবোধের শিক্ষা বা ভ্যালু এডুকেশন, আমরা পরস্পরের সাথে মিলেমিশে থাকবো, বা সৌভাতৃত্ব সুলভ মনোভাব গড়ে তুলবো, সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখবো, একে অপরের পাশে দাঁড়াবো, প্রত্যেকের উৎসবে আমরা অংশগ্রহণ করব। এই যে মনোভাব খুব ছোট বয়স থেকে ওদের মধ্যে গড়ে উঠবে, সেই সমস্ত ফ্ল্যাশ কার্ড দেখিয়ে বিভিন্ন রকমের উৎসব তারা কখন দেখেছে, এবং কিছু সামাজিক উৎসব আছে, কিছু বিদ্যালয়ের বিভিন্ন পালনীয় অনুষ্ঠান আছে, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস ইত্যাদি দিবস যেগুলো বিদ্যালয়ে পালন করা হয়। তার সাথে সাথে আমাদের যে মনসা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো, এবং সেখানে গুড ফ্রাইডে, হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ ক্রিসমাস থেকে শুরু করে আমাদের মহরম, ঈদ, হতে দাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষের যে উৎসব, যেগুলো শিশুরা দেখে আসছে সেগুলো প্রথমে আলোচিত হবে, পরবর্তী পর্যায়ে শিক্ষকের যদি সহযোগিতা লাগে সেগুলো বলবেন, এবং বিভিন্ন সময়ের যে বিভিন্ন উৎসব সেগুলো আস্তে আস্তে শিশুদের মধ্যে একটা ধারণা জন্মাবে। থ্যাংক ইউ। আমরা তিনটি বিষয় নিয়ে এইমাত্র আলোচনা করলাম। তো আমাদের যে আজকে যে প্রি প্রাইমারি কারিকুলামের বিভিন্ন অলরাউন্ড চাইল্ড ডেভেলপমেন্টের হ্যাঁ, নমস্কার বুদ্ধদেব বাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।
মাল সিএলআরসি কাইন্ডলি একটু মিউট করুন, আমরা শেষ করব অল্প কয়েকটা কথা বলে। একদম প্রথমেই যা বলেছিলাম আর একদম শেষে সেই একই কথা বলবো। রাজ্য সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এই প্রথম প্রচেষ্টায় উত্তরবঙ্গের 7টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক, প্রাথমিক, সেই সঙ্গে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তাদের নির্দেশ সহযোগিতা এবং এই 7টি জেলার 128টি সার্কেলের সঙ্গে সংযুক্ত এসআইএস স্যার, ম্যাডাম, অন্য সংশ্লিষ্ট সকল কর্মী যারা এই ব্যবস্থাপনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং আমার অত্যন্ত প্রিয় শিক্ষক শিক্ষিকা যারা আজকে এখানে অংশগ্রহণ করলেন। আপনারা সার্কেল লেভেলের প্রি প্রাইমারি ওয়ার্কশপকে কন্ডাক্ট করবার ক্ষেত্রে যে যে বিষয়ের উপরে আলোকপাত করবেন তার অল্প কিছু ব্যাখ্যা আমরা এখানে শুনলাম, ইন্টারঅ্যাক্ট করলাম, কিছু অ্যাক্টিভিটির দেখলাম, কি কি ধরনের অ্যাক্টিভিটি ডিজাইন করা যায়, লার্নিং আউটকামস গুলো কি কি, ডোমেইন ওয়াইজ তার স্মল কম্পোনেন্টস গুলো কি কি ছিল, থিমেটিক ডিসকাশনে কি কি স্ট্র্যাটেজিস নিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রেক্ষাপট আছে, যার জন্য হয়তো 7 days কন্টিনিউয়াস ট্রেনিং এর প্রয়োজন হয়। তারই অংশ বিশেষকে আমরা আজকে এখানে তুলে ধরবার চেষ্টা করলাম। আমি হার্দিক অভিনন্দন জানাই সার্কেলের এসআইএস এবং ডিস্ট্রিক্ট সার্কেল রিসোর্স পার্সন হিসেবে যে শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত থাকলেন, এত সময় আমাদের সঙ্গে আছেন। আজকে 762 জন সার্কেল রিসোর্স পার্সন, 128 জন এসআইএস, 7 জন ডিআই স্যার ম্যাডাম এবং 7 জন ডিও স্যার ম্যাডামকে আমরা একসঙ্গে পেয়েছি। আমার সঙ্গে যারা উপস্থিত থেকে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবার জন্য স্টেট লেভেল থেকে এই ওয়ার্কশপকে পরিচালনা করলেন, তারা শ্রী বুদ্ধদেব দত্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, বাঁকুড়া জেলার জয়পুর প্রাথমিক বিদ্যালয়, জয়পুর সার্কেল, শ্রীমতী মনীষা ভট্টাচার্য, হেড টিচার, সত্যরঞ্জন খাস্তগীর শিশু ও প্রাথমিক বিদ্যালয়, কলকাতা জেলা, শ্রীমতী পাপিয়া দত্ত, হেড টিচার, কমলা বিদ্যা মন্দির প্রাইমারি, শ্রীমতী বন্দনা ভট্টাচার্য, সহকারী শিক্ষিকা, শিশু শিক্ষা সদন কলকাতা জেলা, এবং শ্রীমতী ঝুম্পা রায়, সহশিক্ষিকা, দীপেন্দ্র ভারতী স্মৃতি বিদ্যালয় কলকাতা জেলা। তাদেরকেও আমার অভিনন্দন জানাই। আমাদের যেটা করতে হবে, প্রথমত এই ওয়ার্কশপ আপনাদের কেমন লাগলো আমি আপনাদের কাছ থেকে লিখিত জানতে চাই। এই ওয়ার্কশপ আপনাদের কতটা উপকারে কাজে লেগেছে, এই ওয়ার্কশপ থেকে আপনারা কি কি শিখেছেন, এই ওয়ার্কশপে আর কি কি কম্পোনেন্ট থাকলে ভালো হতো। সম্পূর্ণভাবে আপনার লেখার স্বাধীনতা রয়েছে, তাই 1 পেজ আপনাদের অবজারভেশন রিপোর্ট, এখানে পার্টিসিপেট করে আপনি কতটা উপকৃত হলেন, কি কি বিষয় আপনার ভালো লেগেছে, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে এখানে আর কি কি কম্পোনেন্ট থাকলে, আর কি কি উপাদানকে সংযোজন করলে কাজটা ভালো হয়। সেই সাথে আপনি কিভাবে প্ল্যান করছেন আপনার সার্কেলে, আপনার ইনোভেটিভ পরিকল্পনা, আপনি আমাকে লিখে জানাতে পারেন কিভাবে করবেন। যেহেতু সার্কেলে আপনারা এই এখানে যেমন আমি আমার রিসোর্স পার্সনদের নিয়ে একসঙ্গে বসেছি, তেমনি আপনার সার্কেলে এসআইএস স্যার ম্যাডামরা আপনাদের সঙ্গে নিয়ে বসেছেন।
ফলে আপনারাও সম্মিলিতভাবে আপনাদের এই অভিমতকে সার্কেল এসআইএস এর কাছে জমা দিন। তিনি একই রকম ভাবে কনসোলিডেট করে আপনাদের এই ওপিনিয়ন ফিডব্যাক রিপোর্ট হিসেবে জেলা এবং জেলা থেকে আমাদের কাছে এসে পৌঁছাক। দ্বিতীয় যে বিষয়টি, দীর্ঘ সময়ে আপনাদের এখানে উপস্থিতিতে আপনাদের লার্নিং আউটকাম সংক্রান্ত ভাবনায় আপনাদের সার্কেল লেভেলে ট্রেনিং এর জন্য যে যে উপাদানের প্রয়োজন আছে সেই সমস্ত উপাদানকে আমাদের এখান থেকে আমরা সরবরাহ করে দেব। অর্থাৎ যা যা লার্নিং আউটকাম বেসড, অ্যাক্টিভিটি বেসড, ডোমেইন বেসড পিপিটি এখানে শেয়ার করা হয়েছিল, সমস্ত পিপিটি আমি আপনাদেরকে দেব। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা আপনাদের সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে পৌঁছে দিন। আরো কত যত্ন করে শিশুদেরকে আরো কত ভালোবেসে স্কুলের পরিসরে আরো যত্ন করে শিক্ষণ উপাদানকে ব্যবহার করে উন্নত মানের শিক্ষণ পদ্ধতিকে জারি রাখা যায়, শ্রেণী শিক্ষার মানকে আরো উন্নত করা যায়, এই আশা রেখে আপনাদের সবাইকে আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে শেষ করছি। দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে আছেন, আগামী আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। খুব ভালো থাকুন সকলে। Thank you, sir. Thank you so much. Thank you, sir.